challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিক্রেটসে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। কথা না বাড়িয়ে সরাসরি যিনি আমার গেস্ট রয়েছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আপনার কোনো কিছু কি আপনি এখানে গোপন রাখতে চান, মানে নাম বা পরিচয় বা কোনো কিছু? শুধু একটা কথা আমি গোপন রাখতে চান, কিংবা নাম পরিচয় কি গোপন রাখার কোনো দরকার আছে? এগুলো আমার গোপন রাখার কোনো দরকার নেই। তাহলে নামটা একটু বলেন। আমার নাম মধু, সব নামে সবাই চেনে মধু। কিন্তু আমার কাগজপত্র পাসপোর্টে সোহেল নামে চলে। সোহেল। আপনার জন্ম জেলা কোথায়? ফরিদপুরে, ভাঙ্গা থানা। ওকে, তো শুরু করেন মধু ভাই, একেবারে ছোটবেলা থেকে। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড একটু দেখি, তারপরে আপনি ধীরে ধীরে কি অপরাধের দিকে গেছেন, করার পরে আপনার অবস্থা কি দাঁড়িয়েছে, আমি একেবারে শুরু থেকে জানতে চাই। বাবা চাচারা খুলনা থাকতো। আপনার বাবা চাচারা খুলনা থাকতো। আমরা 5 ভাই, আমার বাপের সাইজা। তা আমাদের মাইজা চাচায় আর বড় চাচায় জুট মিলে চাকরি করতো। আর আমার মাইজা চাচা ছাতির দোকান ছিল। ছাতির দোকান। আর আমার বাবার ছিল হোটেল। আর আমার ছোট কাকা যে উনি ওখানে থাকিয়া পড়ালেখা করতো, ঘোরাফেরা করতো আর কি। তারপরে মনে হয় আমার বাবাই ওখানে বিয়ে করে। শুনি যে আমার নানা বাড়ি খুলনা ওদিকে। আগে ছোটকালে গেছি, কিন্তু এখন আর যাই না, অনেক বছর হয়ে গেছে। তাই আমার মারে যে বিয়ে করে থুয়ার পরে যেমন আমার বড় ভাই হয় আর কি। তখন আমি আমার বাবা কি করে, ওইখান থেকে আমার মায়ের থুয়া সে ঢাকা আইসা পড়ে মহাকালী আসার পরে যেমন আমার ওই মায়ের যেমন লোকজন ধরার মাধ্যমে আমার নিয়ে আর আমার বড় ভাইয়ের নিয়ে বাড়িতে এসে পড়ছে। বাড়িতে আসার পরে আমার দাদি আর আমার দাদারা দেখে যেমন মাইনে নিয়েছে যে থাক, ওরা যাবে কোথায়। কিন্তু আপনার বাবা কি করতেন? আমার বাবা ওই সময় ওই হোটেলে কাজ করতেন, হোটেল বয় ছিলেন। হ্যাঁ জি। তারপরে ওখান থেকে মনে হয় সে ঢাকা এই মহাকালী আসার পরে ওই আপনার ওয়ারলেস গেটে একটা হাসপাতাল আছে, ওই হাসপাতালে চাল ডাল মাইপে দিত উনি, চিনি চাল ডাল এইগুলা মাইপে দিত। দেওয়ার পরে উনি কি করে ফট করে একটা মেরে বিয়ে করে ফেলায়। ওনার বাড়ি ছিল কোন জায়গাটা জানি, ওনার বিয়ে করার পরে আমাকে যেমন দেশে আসার পরে, আপনার মা থাকার পরে আরেকটা বিয়ে করে যেমন আমার মা যেমন খুলনা করে থুয়েছে, তারপরে মনে হয় ঢাকা এসে সে বিয়ে করে আলাইছে। তারপরে মনে হয় আমার মা কি করলো, আমাদের 2 বাইরে নিয়ে বাড়িতে আসার পরে আমাকে যেমন রাখছে আমার দাদিরা। তাই দাদির ঘরটা মানে একটা ছোটোখাটো একটা ঘরের ভিতরে থাকতাম আমরা, তেমন 2 ভাই আর মায়। তাই আমি যেমন অনেক দুষ্টুই ছিলাম, ছোটোকালে সাহস ছিল, মানে অনেক। পরে আমার ভাই আমাকে পড়াইতে চায়, আমার মায় পড়াইতে চায়। আমি যাই স্কুলে যাই, আমার বাপি ঠিক মতো টাকা দেয় না, এখানে 50-60 টাকা হলে অনেক কিছু হয়ে যায়, কিন্তু সে আমার মায়ের কোনো টাকা পয়সাই দেয় না। তারপরে আমি মনে হয় আমার মা আমার ভর্তি করে ছোটো হলে, আমি যাই স্কুলে আসি। তারপরে মনে হয় দাদা আমার ভালো লাগে না,
একটু টাকা পয়সা লাগে, টিফিনে কিছু খাইতে মনে চায়, এটা সেটা, এইগুলো হয় না। তা আমার মা আবার বাড়িতে এলে বলছেন ঠিক মতন খাবার মাবার পাই না, মানে ভালো লাগে না আর কি, মাথাটা নষ্ট থাকে। পরে আমি যেমন, আপনার মায়ের পেটের কয়জন ছিলেন আপনারা ভাই বোন? আমরা তো এখন 2 ভাই। আপনি বড়? না, আমার বড় ভাই আছে, আরো একজন আছে? আমি মাইজা। ওই সময়টাতে কি আপনি স্কুলে পড়তেন না? না, স্কুলে মানে আনার পরে, বাড়িতে আনার পরে বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুল আসলে সোলাপুরে। যে সময়টা আপনি কথা বলছেন যে আপনি ভাত পান না, খাবার নাই, ওই সময়টাতে আপনি স্কুলে পড়েন? হ্যাঁ, ওই সময় আমার আম্মু বলে যে তুই প্রাইমারি দিতে পড়স, পড়লে তুই ভালো হবি, ঠিক আছে। প্রাইমারি স্কুলে? প্রাইমারি স্কুলে আমার আচ্ছা। ছোট হনে ভর্তি করে দিয়েছে। তারপর যখন আমি বড় হনে উঠি তখন মনে হয় যেন আমার মনে হয় যেন ওই জায়গা থেকে তখন আমার মনে 8-10 বছর হবে। আচ্ছা, তারপর? তারপরে আমার আম্মু কয় কি তুই জায়গা তোর আব্বার কাছে যা, এটা। তা আমি আর কি আমার আব্বার কাছে আইলাম পর আমার একজনে নিয়ে আইলো। আমি তো এখন ঢাকা শহর আসি নাই, যে আমার আনলো আমাদের বাড়ির পাশে এক মানে সম্রাট করে নাম, উনি আর কি একটু চোরা টাইপের ছিল। আচ্ছা, তো উনি আর কি মনে যেন উনি আমার নিয়ে এলো, আনার পরে আমার বাবার কাছে দিয়ে গেল, গুনটি করে আমার নামাইলো দয়াগঞ্জ। নামানোর পরে উনি ওর বাসা আসলো ওদিকে, আমার গোসল করাইলো, তারপরে ওটা লুঙ্গি কিনে দিল, দেওয়ার পর ওই লোকটা আমার ভাই হইতো আর কি, পাড়াবসী হিসাবে। পরে আমার কি করলো, আমার আব্বার কাছে এনে দিয়ে দিল। এখন আমি যখন গেছি বাসায় দেখি 8টা ছিমড়ি নিয়ে আমার আব্বাই কথা কইতে আছে, আমি কয় এই তো ছোট মা। তা আমার মনে হয় আব্বাই যখন গেছে না তখন আমি ওই বিডিরে মারতাম খালি, যেমন আমার আব্বাই ঘরে বাড়ি তো বেটি মানে সৎ মায়ের গায়ে হাত সৎ তুলতেন? মানে গায়ে হাত দিতাম, আচ্ছা। বোবা মারা মারতাম। তা আমার আব্বা আমার কিছু বলতো না কোনো সময়, কেন ওই সময় মনে হয় মহাকালী যে 7তলাটা আছে ওই জায়গায় আমাদের অনেক চাচারা আসলো, কিছু কিছু টাকায় তেল ব্যস্ত, কেউ ফল ব্যক্ত, কেউ এটা করতো সেটা করতো, এই কারণে কিছু বলতো না আমার আব্বাই। তাই ওই মহিলাটা আমার অত্যাচারে চলে গেছে, মানে উনি আর সহ্য করতেন না, চাঁদপুর বাড়ি ছিল, আচ্ছা। উনি ওই মেয়েটা চলে গেছে। আমার বলছে বাবা আমি চলে যাই, তোরা আমি 2টা ভাই আছো। পরে যাওয়ার পরে আমি আবার কি করলাম, বাড়িতে গেলাম, আমি আবার স্কুলে যাই। স্কুলে যাওয়ার পরে দেখি আবার শুনি কি আমার একটা ভাই হয়েছে, আমার ছোট যে ভাইটা, এ হওয়ার পরে দেখি যে আব্বাই শুনিকে 8টা বিয়ে করছে। 8টা বিয়ে করছে ওই মহাকালী টিপি গেটাই সেই বেলা। আগে গেলাম 7তলার দিকে, এখন গেছে টিপি গেট। তো যাওয়ার পরে ওখানে মনে হচ্ছেন আমার কোনো বোন নাই, একটা মেয়ে শুদ্ধ বিয়ে করছে, মানে মহিলার আগে একটা মেয়ে আছে ফরিদপুরের বাড়ি তার। তারপরে বিয়ে করার পরে আমি যেমন আমি স্কুলে যাই, আবার মাঝে মাঝে বাবার কাছে আসি। তা এইবার আমার একটা ফুবাই মানে নিয়েছে ওই জায়গায়, আলমগীর শিকদার, আচ্ছা, বাড়ির পাশে। তাই আমার আম্মা ওনার কাছে দিয়ে দিয়েছে যে পোলাটা নিয়ে যাও তুমি, বাবার কাছে দিয়ে দিও। আচ্ছা, বাবা তখন কোথায় থাকতো? বাবা তখন মহাকালী 7টা টিপিকেট থাকে। আপনি ফরিদপুর থেকে মহাখালী আসলেন? হ্যাঁ, মহাকালী আসলাম। আচ্ছা। আসার পরে তখন মনে হচ্ছেন প্রায় 96-97 হবে ওই সময়টা। আসার পরে মনে হচ্ছেন আমি আব্বার হাতে মাঝে মাঝে ওই যে চাল ডাল মেপে দেন, আমি যাই তার সাথে। আমার ভালো লাগে যে আমার তো কোনো বোন নাই, ঠিক আছে, ওই ঘরে একটা মেয়ে শুধু বিয়ে করছে, আবার একটা বোন হয়েছে, তা আমার খুব ভালো লাগে, আমি ওই বোনের অনেক আদর করি। কিন্তু মাঝে মাঝে আম্মা না খারাপ ব্যবহার করে, মানে দেখতে পারে না, ঠিক মতন খাবার দেয় না। তা আমি দিন ভরে খালি টোটো করি, কাম কাজ করি না, তো ওই নাকাল পাড়াতে এদিক দিয়ে সেদিক দিয়ে 7তলা বস্তিতে মস্তিতে ঘুরে আই। ওই কাকার বাসায় যাই, আর কাকার বাসায় যাই, বাবু দাদা আছে পাশে তার বাসায় যাই, তার একটা বউ আছে, বাবু দাদা অনেক আদর করতো আমার ওই দাদি। মহাকালী 7তলা থাকতো, তার কটা মেয়ে নিয়ে থাকতো, তাই আমার অনেক আদর করতো। মাঝে মাঝে উনি খাবার দিত আমারে। আবার আমার আব্বার কাছে আমি টাকা পয়সা চাইলে আমার আব্বাই আমার টাকা পয়সা দিত। আচ্ছা, তা আমি কি করলাম, ওখান থেকে দেখি ও আগাতে একটা মেসিং খেয়ে গেলাম, ভালো লাগলো ওই বুনে পিছে। তারপরে আমি দেখি আমার আব্বা উনি কি রঙের কন্ট্রাক্টারি করে, বাড়ির দ্বারা নায়ক ফারুকের বাড়িতে ওদিকে কাজ করে, উত্তরা মহাখালী এদিকে কাজ করার পরে আমি আর কি আব্বার সাথে থাকতাম। থাকার পরে মনে হয় আব্বাই কি করলো, আমি গেলাম দেশে। তা দেশে যাওয়ার পরে আব্বাই কি করলো, ওইখানে খিলখ্যাত গেল ওই আম্মারে নিয়ে। আচ্ছা, আম্মা মানে ছোট আম্মা? ছোট আম্মারে নিয়ে গেল তা উনি মনে গেল। যাওয়ার পরে আমি আবার দেশে গেলাম, আমার আবার ভর্তি করাইলো। ভর্তি করার পর তখন আমার 3তে ভর্তি করাইছে। 3তে ভর্তি করার পর একটা মেয়ে আমার বাড়ির পাশে, মানে ওদের বাড়ি হলো মাধববাড়ি, আমাদের বাড়ি তালুকের বাড়ি, মাঝখানে একটা মসজিদ। ওই মেয়েটা আমার পছন্দ করতো, নাম হলো জেসমিন। তো আমার পছন্দ করতো, আমারও বেশি একটা পছন্দ হতো না, কিন্তু ও আমারও খুব পছন্দ করতো। তোর ও আমার বলতো যে আমি তোর ভালোবাসি। আমি ভালোবাসি কারে বলে দে, আমি তো ভালোবাসি বুঝি না। তারপরে ও আমার হাতে একসাথে যাইতাম, আমি ও আকবর, তারপরে জেসমিন, পাপিয়া, সীমা, এগুলা যাইতাম। যার পরে মনে হয় আসতে গেলে আবার একসাথে আইতাম। তা আমাকে ও দেশে অনেক পানি হইতো, থই থই করতো পানিতে, 4 মার এটা সেটা। তারপর ওদিকে লোকজন স্কুলে যাবে ওই জায়গায় বাড়ি, তারা খেলে আমাকে চেতাইতো, উত্তর কাটলা কুত্তে ছাও, বেড়া ভেঙ্গা ফ্যান খাও। তখন আমার কাছে খুব খারাপ লাগতো, মাইসে বলতো। এখন মনোদিন ওই করতাম কি ইটাগুলো লাগাইতাম সই করিয়া, আমার আকবরের হাত অনেক সই আসলো। আমরা করতাম ওই বই ঠই মেয়ের কাছে দিতাম, যে জেসমিন ধর, পারবিন ধর, এই পাপিয়া ধর, ঠিক আছে, ওর কাছে দিয়ে দিতাম, খতে সীমা ওর কাছে, আমি আর আকবর ঠিকছে চাইঙ্গে লাগাইতাম।
চাকরি আচ্ছা। স্টিমে লাগাই এমন করতেতাম বিছে নিয়ে তো খালি। আচ্ছা। পরবর্তীতে আমার আম্মাই করলো কি কয় তুই তোর বাবার কাছে যা এটা। তেমন আমি কি করবো, আমি বাবার কাছে আইছি। এখন আমার ছোট আরেকটা বোন গিয়েছে। এখন আমরা এই খিলখ্যাত পশ্চিমে জামতলা থাই, তখন আমার আব্বাই থাই। তারপরে আমার আব্বারে নিয়ে আব্বাই আমার নিয়ে গেল বাসায়, নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাই হবে না আমারই হওয়াবে। এখন আব্বাই দেখি বিল্ডিং এর রঙের কাজও করে, আবার মনে হয় কি করছে বাঁশ কাঠ কিনছে, প্লেন সিট কিনছে, এইগুলা ভাড়া দেয়। আবার মাঝে মাঝে মনে হয় রডের কাজও করে, আবার মাঝে মাঝে রাজের কাজও করে। মানে টাকা অনেক ইনকাম করতে আছে। বুইনেরা পড়তে আছে দুমদার একা বাজার সদাই সেই করে করে, কিন্তু মায়ের টাকা দেয় না, আমাকে কোনো খরচা দেয় না বাড়িতে। মাঝে মাঝে আমি আইলে একটু তাফালিং করে কিছু টাকা পয়সা নিয়ে যাই, এই দেয় আবার চলে। আবার এখন বড় ভাই কি করছে, বড় ভাই আপনার শাহাদাতপুরে এই জায়গায় বাসা রাখছে, বাসা রেখা উনি আর কি মনে করেন আপনার যা রঙের কাজ করতো, সেই আমলে মানে ভালো টাকাই পাইতো টুকটাক। তা আমি যেমন আব্বার কাছে থাকতাম, থাকার পরে ওই যে হাত বুন ও মানে খুব খারাপ ব্যবহার করতো। মাঝে মাঝে করতো যে বাবা ওদের নাতি দিন, বাবা ওদের নাতি দিন, তাই ওরাও মারতাম, আমার মাঝে মাঝে আমার মারতাম, কিন্তু ওকে পারতাম না, আমি একলা ঠিক আছে। আর ওরা অনেক লোক 4-5 জন, আর আমি চিন্তা করি ওকে মিলে থেকে আমার ভালো হবে, ওদের সাথে আমার গেম জম করে কোনো লাভ নেই। মাঝে মাঝে খাবার দাবার করলে খাইলাম, ওকে ভালো ব্যবহার করলে ভালো ভালো খাবার দেবে, আর করলে ব্যবহার খারাপ করলে খাবারটা দেবে না, ঠিক আছে। এখন আর কি নিচে আস্তে আস্তে চিন্তা করলাম যাক ওদের সাথে মিলে থাকাটাই ভালো। তারপর দিকে আমার মাঝে মাঝে তুই এর মধ্যে চলে যাবি, হ্যান ত্যান, এটা অনেক কথাবার্তা কইতো। কথা বলার পরে আমি কি করলাম, আমি জামতলা চলে গেলাম। আমার আম্মারা তখন বাসা জামতলা চলে যাওয়ার পরে গেল পুরান বাজার। পুরান বাজার গেল, আমার এইদিকে এলাম আমি জামতলা। আইসা আমার এক ছোট চাচা যে উনি আবার মনে হয় এই রঙের কাম ধরতো, এই গোলশান কিরণ সাহেব এদিকে সেদিকে বনানীতে ডাক্তারের অনেক মানুষের কাজ কাম করতো, খিলকাট মিলকাট দিয়ে। কাকারে কইলাম যে কাকা আমার তো ভাল লাগে না, আপনি এক কাজ করেন, আপনি আমার কাজে নিয়ে নেন। পরে উনি আমার আর কি কাজে নিয়ে গেল, বানিশের কাজ করতাম, দুগুল লিগার সবই কাজ আমি জানি আল্লাহর মতে। আমার নিয়ে গেল, আমি আস্তে আস্তে কাজ করলাম, প্যাডে বাতে 3 মাস কাজ করলাম। আচ্ছা। কাজ করার পরে পরবর্তীতে আস্তে আস্তে আমার হাজিরা 40 টাকা হইলো, 40 টাকা থেকে 60 টাকা হইলো। পরে মাঝে মাঝে বলছেন আমি এমনি ভালোই, আমার কাজ কাম মনে সবাই পছন্দ করে। পছন্দ করার পর আমি মনে হয় মাঝে মাঝে এদিক সেদিক অনেক বিল্ডিং এ কাজ করি, মানে ওই কন্ট্রাক্টরদের নাম্বার আমি রেখে দিই। রেখে দিলে মনে হয় তখন মনে হয় আমার 50 টাকা 60 টাকা দেয়। তা আমার খরচা হলো 10টা 20টা। আমি 20টার মনে হয় আপনার ওই যে ওই খিলকাতি স্ট্যান্ডে নামলে আমি তো ব্রিজ আছে, ওই পাশে একটা দোকান আসলো, ওই দোকানটা সিগারেট মিগারেট স্টিক মিস্টিক সবই রাখতো। ওখান থেকে আমি পোলটা নিয়ে যেতাম, 10 টাকা পোলটা নিয়ে যেতাম, 60 টাকা কাম করলে 50 টাকা দিত, আর 40টা আমার থাকতো 20টা 18টা ভাতের বিল লাগতো। আচ্ছা। আমি ওই মেসেজে গেলাম, যাওয়ার ওই পাশেই আমি থাকতাম আপনার জানানো সরকারের মেসে, এই মেসে বললাম আর কি। তো মেসে থাকার পর অনেক লোক চিনি, কামাল, লোকমান, আমি, নাসির, ফোরাদ, অনেক লোকজন একসাথে থাকি। মানে আমরা 4-5 জন থেকে এক রুমে কাজ করি, অনেকগুলো রুম আছে ওই জায়গায়। তার পাশে বাড়িওয়ালার ছেলের সাথে শাইন করে নাম, খুব ভালো। ওর একটা ফোন ফ্যাক্সের দোকান ছিল, তখন ফোন আসলো কি ওর একটা দোকান আসলো, কিন্তু ও মানে আইতো আমার কাছে আগে করতে বেলার দিয়ে আমার ওই কাটতো, ঘিচি ঘিচি করে কাটতো, তার পরে করতে ভরতো ভরে ওই ম্যাচের ওই জায়গায় মুয়ে ও আর আমি খাইতাম। ওই খাইতেন? হ্যাঁ, ওই শাইন মামার আমি খাইতাম স্টিক। আচ্ছা। খাওয়ার পরে মনে হয় আমি যে খুব ভালো লাগতো। তখন বয়স কত আপনার? তখন আমার 10-15 বছর হবে। আচ্ছা। তখন আমি খাইতাম, খাইলে আমার কাছে ওই আমার আবার মনে হয় আমার এক চাচায় আমার একদিন কাছে ওই খাওয়াতে খাইতে আমার শিক্ষা করে আলাইছেন দেশে। মনে হয় একদিন দেখি আমার কাছে টাকা নাই, আমি কি করবো আমি কি করছি, একজনে বুঝে দিই গরু আর 2টা ছাগল দিয়ে খাইতে না আছে আপনার ওই বইতে খাইতে না আছে, তো ওইগুলো যদি দইরে আবার খোয়ার দেওয়া যায়, খোয়ারালা আবার কিছু টাকা দেয়। যেমন আমি ওই গরুগুলো আর ছাগলগুলো নিয়ে আমি আপনার এক দোকানে দিয়ে দিছি, এই দিয়ে দিছি, খামারে দিয়ে দিছি। এটা হলো আপনার কি জানি কয় 8টা রাখে যেটা আর কি, ওই জায়গায় দিয়েছি। পর আমার 12টা টাকা দিছে, তখন পোলটা হলে 10 টাকা আমার দেশের বাড়িতে। আমি ওখান থেকে দৌড়ে যেয়ে ওই জায়গায় গেছি, যাই একটা পোলটা দিয়েছি 10টা দিয়ে, পরে খাইছি। খাওয়ার পরে তখন থেকেই মনে হয় একটু নিশা ভাব। পরে টাকা খাইতাম আর কাজ করতাম, যা যা আস্তে আস্তে আমার হাজিরা বাড়ে। পরে প্রতিতে ওই যে জেসমিনের সাথে আমি সম্পর্ক করতাম, ওই জেসমিনের মনে হয় কি যে বিয়ে হয়ে যাবে। এখন মনে হয় আমার জেসমিনকে কি আপনি পছন্দ করতেন? আমি অল্প অল্প করতাম, কিন্তু ও বেশি করতাম। আর ঠিক আছে, আমি যে জায়গায় যেতাম ও দূরে যেত, আবার আমার বলতো ঠিক আছে যে তোর আমার ভালো লাগে, তোর কথাবার্তা গানগুলো আমার কাছে খুব সুন্দর লাগে। তখন আমি ওই মনির খানের গান ছোটকালে থেকে শিখে গেছি। মনির খান আসিফরে আমার খুব ভালো লাগতো। তারপরে বিয়ে হয়ে যাবে, তখন কি হলো? তখন মনে হয় ওরা আমি বললাম যে দেখ তোর বিয়ে হয়ে যাবে। পরে গিরিজের একজন লোকে ওরা বিয়ে করে নিয়ে গেল। গ্যারেজের লোক? হ্যাঁ, গিরিজ থাকে, গ্রিজ থাকে। অনেক সোনা দানা দিয়ে
মেয়েটারে নিয়ে গেছে, আর ওর বাপ মারও রাজি হয়েছে, আচ্ছা। মানে ওরা বিয়ে দিয়েছে। তখন আমি আমার একজন লোকের কাছে জিজ্ঞেস করলাম যে ওরা বিয়ে করলে আমার ভালো হবে, করে না দেখ তোর দেওয়া যায় চিকনে মিক না, ও দেওয়া যায় মোড়া তাজা, ঠিক আছে, তোর সাথে মেসিং খাবে না, পরবর্তী তোর দেওয়া যাবে ছোটো। তাই ওর বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে ওই যে ওই বাড়িতেই আর একটা মেয়ে আসলো, পারবিন করে নাম, মানে এটা হলো আপনার হাসিমের মেয়া, ঠিক আছে। তো ওর নানা বাড়ি ওইটা, ঠিক আছে। ওই মেয়েটা আবার কি তোর না আমার খুব পছন্দ হয়, মানে একটা মেয়ের কাছে অফার দিয়েছে। অফার দেওয়ার পরে কি ভাই মনে হয় আমি কিছু কি আমার তোর পছন্দ হয়, তোর আমার পছন্দ হয়, তাই আমি কই তোর আমি বিয়ে করবো, তুই রাজি আছো? তখন মনে হয় ওই মেয়েটা আমার মনে হয় কয় আমি যেটা নকল স্টামেন না, মানে একটু সিগনেচার মিগনেচার দিয়ে, ও সিগনেচার মিগনেচার দিয়েছে, আমি তো পড়ালা বেশি এটা যাই না। পরবর্তীতে কয় কি আমাদের বিয়ে হয়ে গেছে, আর আমি বলছি তখন এই প্রথম আমার জীবনে ওই মেয়েটার সাথে আমি করি, এই মেয়েটার সঙ্গে আপনি একটা অবৈধ কাজে জড়িয়ে পড়েন। জড়িয়ে পড়ি। ওর সাথে আমার সাথে ওই মানে ওইগুলো হওয়ার পরে ও জানি আমি ওর যখন ডাক দিই তখনই ও আসে, ঠিক আছে। তা আমার মনে হয় মাঝে মাঝে আমি দেশে যাই, মাঝে মাঝে ঢাকা আসি। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/iloveDhakaFM। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি। শুনছেন ঢাকা FM 90.4। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me Arjun Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার। শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেটস শুনছেন আপনি, এবং আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর। তাই পরবর্তীতে ওই আমারে করলো কি, আমার বাবার কাছে আমি অনেক কান্দাকাটি এটি সেটি, মানে অনেক মাঝে মাঝে কান্দতাম ওই মেয়েটার নিকে, যে আমার এত ভালোবাসতো, আমি কি করলাম ওরে, ঠিক আছে। পরবর্তীতে এই ভিতরে ওই যে মেয়েটা হাসিমের মেয়ে ছিল, ওরা আমি গোপনে গোপনে প্রায় মনে হয় 1.5 বছর রাখছি। রাখার পর দেখি এই যে জেসমিনের আপন একটা খালাতো বোন আছে, ঠিক আছে, ফুয়াতো বোন, ওর বাড়িটা ভাঙ্গা, ওই আমার পছন্দ করতো, কিন্তু ওরও আমার পছন্দ হতো, খুব পছন্দ হতো। কিন্তু এই যে পারভিন, এই পারভিনের বেশি একটা পছন্দ হতো না, মানে খাটো ছিল হাসিমের যে মেয়া, আর এইটা হলো যে জেসমিনের আপন আর কি ফুয়াতো বোন, ঠিক আছে। এনারা আমার পছন্দ হতো। তাই উনি আমার বলতো যে তখন 9-এ পড়তো, কত যে সোহেল মধু তোরা আমারও পছন্দ হয়, ঠিক আছে, বিশ্বাস কর তোরা আমার অনেক পছন্দ হয়। তা আমি একদিন শুয়ে রয়েছি, ও আমার পিঠে হাত দিচ্ছে, ওরা বেড়াতের জন্য আসছে, তার 2-1 কথার ভিতরে ওনার সাথে অনেক খাতির হয়ে গেছে। তা আমি জিনিসটা ওর মানে কেউ জানাইতাম না। পরে আমি মাঝে মাঝে ঢাকা আইতাম, ওই কাজে মানে জামতলা আমার বাসা, আমি ওই মনে গুলশান বানানিতে কাজ আইতাম, কাজে কিরণ সাহেব বাড়িতে কাজ করতাম 1 নম্বরে। তারপরে ওই কাজ বাজ করে গেলে আর ওই মনে স্টিক নিয়ে যেতাম, যাই এই মনে করতাম কি 10 টাকা দিয়ে কিনলে 4টা বিড়ি হইতো। তখন বিড়ি মনে হয় 8 আনা করে সিগারেট, ওইগুলোর ভিতরে ভরতাম, ভরে ভরে আমি 2টা নিতাম সাইডে, আর 2টা থাকাইতাম রাত্রে, তা দেখা সাইডে এও খাইতাম। কিন্তু ওই কাজ কাম করতে আমার ভালো লাগতো, আমি 22 সাইডে নামতে পারি, আমি 10 তলা 12 তলা 22 সাইডেও আমি বাইতে পারি। পরবর্তীতে এমন করতে করতে একদিন কি ভাই মনে হচ্ছেন আমার আব্বার আমি কইলাম যে আমি বিয়ে সাথে করুন। আমার বড় ভাই বিদেশ চলে গেল, বিদেশ গেল গা, দেওয়ার আগে মনে হচ্ছেন আপনি যে ওই যে আমার আমার যে হতালু মেয়েটা যে মুন্নি, ওনারা আমার ভাইয়ের সাথে বিয়ে দিলে আমার বাইরে বিদেশ পাঠাবে, আমার আব্বার অফার আর আমার ছোট আমার অফার, আমার বাইরে বললো। আমার ভাই কি করলো, ওই মেয়েটারে বিয়ে করে 2000 মনে হচ্ছেন 2 মনে হয় উনি চলে গেল দুবাই, আমার থুয়ে গেল বাড়িতে। তা আমি বাড়িতে রয়েছি, আমার আরেকটা ভাই হলো, আমরা 4 ভাইতে হন।
তা ছোট দুই ভাই একদম ছোট, আমরা দুই ভাই একটু বড়, ঠিক আছে। এর ভিতরে মনে হয় আপনার যে পরে আমার ওই ভাই মনে হয় আপনার যে গেল গা, পরে আমরা তখন 4 ভাই, মানে আমরা 3 ভাই রয়েছি আর হে গেছে গা। মাঝে মাঝে আমার ভাইও টাকা পয়সা দেয় খাইতে জন্য, আবার মাঝে মাঝে আমার আব্বাও দেয়, কম বেশি দেয় আর কি। তাই চলতে না সেই ফেলেই চলে। আমি শুনি কি যে আমার মনে হয় খালি বিয়ে করতে ইচ্ছে করে আপনার? হ্যাঁ, স্টিক খাইলি যেমন আমার মানে মেয়েদের উপরে একটা স্টিক খাইলেই আপনার বিয়ে করতে ইচ্ছে করে? মানে মানে এটা ফিলিংস আই পড়ে। এখানে কিছু বিষয় আছে প্রিয় দর্শক এবং শ্রোতা, দর্শক তো না আসলে শ্রোতা, যারা ইউটিউবে দেখছেন এই ভিডিওটি দেখছেন না আসলে ভিডিও আকারে শুনছেন আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে www.youtube.com/dfm904 এই চ্যানেলে। আমি যে কথাটি আসলে বলতে চাচ্ছিলাম, দেখুন বিভিন্ন শ্রেণীর মানুষজন এখানে আসেন, বিভিন্ন শ্রেণীর মানুষ, তাদের বচন, তাদের কথা বলার ধরন, তাদের বড় হয়ে ওঠা শ্রেণী বিশেষে বিভিন্ন রকম। সুতরাং গল্পের মূল জায়গাটায় যেন আমরা থাকি, হ্যাঁ, তার কাছে যেটা খুব স্বাভাবিক মনে হবে বলার জায়গাটা থেকে, সেটা আপনার জায়গা থেকে অসামাজিক হতে পারে, আপনার জায়গা থেকে অসহনীয় হতে পারে, আপনার জায়গাটা থেকে নন কালচারাল হতে পারে। কিন্তু আপনি মনে রাখবেন সব শ্রেণীর মানুষই যেহেতু অনুষ্ঠানে পার্টিসিপেট করে, সুতরাং সব শ্রেণীর মানুষকেই যেহেতু আমরা বলার সুযোগ দিই, অতএব সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের তার নিজের জীবনের ভুল বা পরিতাপ নিয়ে এখানে কথা বলার সুযোগ আছে। সো সেই জায়গাটা থেকে ভুল বা পরিতাপের জায়গাটি আমরা যেভাবে উপস্থাপন করছে তাকে আমরা সেভাবেই সুযোগ দিই। আপনারা মূলত ওই জায়গাটিকে ফোকাস করবেন, তার বলার ধরনটি নয়, প্লিজ। ওকে, জি। আপনার বিয়ে করতে ইচ্ছা করে? হ্যাঁ, তারপর? তখন মনে হয় ওই আমার বিয়ে করতে ইচ্ছা করে, তখন আমার মাকে আমি ভাইকে বললাম যে ভাইয়া আমি তো বিয়ে করতে মনে চাই, ঠিক আছে। পরে আমি এদিক সেদিক ওই মেয়েটা যে আসলো ভাঙ্গাবাড়ি, ওই ভুয়াতো বোন, ঠিক আছে, ওর ওদিকে ফট করে বিয়ে হয়ে গেল, আর অন্য ছেলের সাথে বিয়ে হয়ে গেছে। তারপরে মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ করতো, আমার নামে চিঠি পাঠাতো খিলখাতে, আমি ওরে চিঠি পাঠাইতাম, মাথারা মানে যেন খারাপ। পরে আমি আমার বাবার কাছে বললাম যে বাবা সব কিছু বাদ, আমি বিয়ে করবো। তখন আমার 17-18 বছর, তখন আমি বললাম যে আমি বিয়ে করবো। তখন আমার বাবাই কি করলো, আমি এদিক সেদিক মাইয়ে দেখতে গেছে, আমার ভাই আমার আংটি দিচ্ছে, কইছে যদি বিয়ে হয় পছন্দ হয় তাহলে বোনের এই আংটি দিবি। তার মা, আমি, আমার ছোট দুই ভাই তো এখন বেশি একটা বড় না, মোটামুটি আর কি 7-8 বছর হবে, এক একটার 5 বছর হবে। আর আমার তো এখন মনে হয় 18 বছর, আমার বড় ভাই তো এখন 20-22 বছর চলে। তখন মনে হয় যেন আমার কি আমার আব্বাই দেশে মাঝে মাঝে যাইতো, যাই করতো কি খুব সুন্দর খানা দিত, বাজার এইটা সেইটা অনেক কিছু কিনতো। কেনার পরে আমার বাবাই করলো কি যাইতে গেলাই যেমন আপনি সূর্যনগর স্টেশনে নামতে হয়, মাওয়ার ওই পারে গেলে আমাকে 20 টাকা নেয়। সূর্যনগর গেলে আবার বাড়িতে যাইতে 20 টাকা। উতেল দিয়ে আমাদের বাড়ি হলো সোলাপুর। তাই আমরা ওই আব্বাই কাছে উতেল দিয়ে মগরাতে যাইতে গেলে একটা মেয়ে দেখছে, আমার এক ফুয়াই ওই মগরা বাড়ি, তার ওই মেয়েটারে দেখছে। দেওয়ার পরে যেমন ফট করে করলো কি তোর বিয়া, আমি মেয়ে দেখিয়েছি। কে বললো এটা? আমার বাবাই বললো রাত্রে বাড়িতে আইসা। তখন আপনার বয়স কত? তখন আমার 18-17 বছর। কিছু করেন তখন আপনি? হ্যাঁ, তখন ওই যে 50-60 টাকা রঙের কাজ করি, রঙের কাজ, রঙের বানিশ, খাটমাটি এগুলা বানিশ টানিশ। তারপরে মনে হয় আমার বাবা কি করলো, পরের দিন আমার পাঞ্জাবি ঠাঞ্জাবি কিনে দিল, টুপি মুপি কিছু নাই আর কি, ঠিক আছে, তেলে বেলোই নাই, আমার ওই বাড়িতে নিয়ে এলো। কয়েকজন লোক আসলাম আর কি ওই বাড়িতে। আসার পর তখন আমি মেয়েটারে দেখে নেই, আর মেয়েটাও আমার দেখে নেই, ঠিক আছে। মেয়েরা 4 বোন আর আপনার 4 ভাই, বাবা মা আছে কিন্তু একটু অবস্থালি খারাপ আর কি। বাবা যেমন ভ্যান চলায়, ঠিক আছে, আর বাইরে যার মতো কেউ রঙের কাম করে। ছোট ভাই হে ওই আমার শাশুড়ি আর আমার সাথে বাবার সাথে মানে একসাথে আছে, আর 3 ভাই জুদা হয়ে গেছে, তারাও একটু মানে বয়স্ক আর কি বাবু। তারপরে মনে হয় ফট করে ওই মেয়ে বাড়িতে নিয়ে গেছে, যখন সানাজার করবে না তখন ওই মেয়েটা দেখি যে এত সুন্দর চেহারা, মাথাটা এমন নষ্ট, যে আমি যাদের সাথে প্রেম করছি এর সাথে ভালো আমার এই বউ হবে, ঠিক আছে, তা ওর সাথে আমার মিলে থাকাটাই ভালো হবে। কিন্তু তারপরে আমরা গেলাম, তারপরে আমার বাড়িতে নিয়ে গেলাম পাশাপাশি, যেমন আমাদের মগরা আমার বাড়িটা ওইগুলো দেখা যায় আর কি, মানে আমার বাড়িটা একটা দ্বীপের ভিতরে পড়ে রয়েছে, 4 সাইডে ফাঁকা, মাঝখানে 5টা বাড়ি, আর 4 সাইডে গ্রাম আছে, দিঘির পাড়, সোলাপুর, হইলা, মগরা, তারপরে আপনার শিরাইল এইগুলা আছে। তা আমার যেমন মনে হয় আপনার শিবচরের ভিতরে বেশি চলাচলতে হয়, তাই ওইটা ওই শিবচরের ভিতরে ছিল, মগরা শিরাইল এই শিবচরের ভিতরে। তারপরে যেমন ওরা নিয়ে এসি, আনার পরে আমাদের এক রুমে দেওয়ার পরেও আমার করতে আসছে, কিছু কথাবার্তা হয়, অনেক কথাবার্তা হওয়ার পরে বলতে আসছে কি মেয়েটা ফট করে আমাকে বলে যে তুমি এই তোমার আর আমার যদি আগে একটু দেখাইতো, কথা বলে তো একটা রুমে নিয়ে তাহলে ভালোই লাগতো। আমি এটা তো তারাও ভুল করছে, আমারও তো দেখতে ইচ্ছা হচ্ছিল, আমারও তো অনেক কথা আছে, আমারও তো বলার আশা ব্যবসা আছে। তারপরে মনে হয় দিল, দুজনের মন মতন চলতে নাকছি, কিন্তু ও আমার খুবই ভালো করতো, আমি ওরও খুব ভালো করতাম। মাঝে মাঝে মনে হয় আর আমি ডাকাইতাম, আমি দেখুন যাচ্ছে কি। তখন কি বিয়ে করলেন ওকে নাকি? হ্যাঁ, বিয়ে করলেন, বিয়ে অলরেডি হয়ে গেছে। আচ্ছা, আমার বাড়িতে কি নাম ছিল? ওর নাম ছিল চায়না।
মেয়েটার নাম ছিল চায়না? চায়না, চায়না। আচ্ছা, তাই ওর চায়না বাবা মা জেনে শুনে আপনাকে বিয়ে দিয়েছিল? হ্যাঁ, মানে ওর ফ্যামিলি রাজি, আমার ফ্যামিলিও রাজি, কিন্তু ওর ভাই বোন আমার কেউ আগে দেখে নাই, আর আপনিও দেখেন নাই? আমিও দেখি নাই। আচ্ছা, ওর বাবা কি করতো? ওর বাবা ভ্যান চালাতো আচ্ছা। দেশগ্রামে, আর দেশগ্রামে ভ্যান ভাইয়েরা রঙের কাম কত শাহাদাতপুর থাকতে। আচ্ছা, তারপর? 4 ভাই। তারপর? পরবর্তীতে মনে হয় বউর সাথে আমার সাথে ভালোই সম্পর্ক, প্রায় মনে হয় আপনার 1-1.5 বছর হয়ে গেল। ওর পরে মনে হয় আমি ঢাকা আসি, ও ফেলে কাজ কাম করি, মাঝে মাঝে আমার বউরে কিছু দেই, মারে কিছু দেই। বড় ভাই আমার যখন ঠেক লাগে, আমার বড় ভাই আমার কিছু হেল্প করে, মানে আমার বড় ভাই আমাকে সংসারটা চলাই রাখে। বাবা যতটুকু কেয়ার না করুক, আমার ভাই ততটুকু কেয়ার করে। আচ্ছা। তারপরে মনে হয় আমি ঢাকা আসলাম, আসার পরে 2-1 বছর গেল, বউর সাথে ভালোই সম্পর্ক, মানে আমরা দুজন হ্যাপি, মানে এদিক সেদিক ঘুরি ফুরি, অনেক জায়গায় যাই, ভালো লাগে। তারপরে মনে হয় ওই বউটারে আমি করলাম কি, আমি ঢাকা এলাম, ঢাকা আসার পরে ওই স্টিক করছি কি কিনে নিয়ে গেছি, কিনে নিয়ে আমি আর ওই শাহিন মামা বোনজন কাইটা বইরা রাখছি, একটা খাইছি। খাওয়ার পরে এই ভিতরে আমার এক চাচাতো ভাই আছে, ওর বাড়ি হলো সোলাপুর, হ্যাঁ সোলাপুর, কিন্তু ওর শিবচর থানার ভিতরে, আমার হলো বাঙ্গার থানার ভিতরে পাশাপাশি আর কি। ওনার নাম হলো খলিল মল্লিক। তো উনি যেমন বউ নিয়ে থাকতো ওই যে বেরিবান্ধের ওইনে, তা আমার আব্বা আমার থাকতো পুরান বাজার, আমি থাকতাম জামতলা মেসে। তা আমি যেমন একটা স্টিক নিয়ে গেছি, আর ওই ভাই দুটো নিয়ে যাবে, আমরা ওই বেরিবান্ধের ওই বইয়ে খাম। তেমন বরিবান্ধায় একটা বস্তির মতো নিয়ে, এই পাশেও ওই পাশেও পশ্চিমপাড়া, আবার ওদিকে 18 নম্বর ওদিক ধরেও আসো, বস্তির মতনই আসো। তা আমরা ওই খাড়ায় খাড়ায় অনেক সময় খাইতাম। তা আমি যাই আমার জন্য একটা স্টিক খাইছি আমারটা, আর বাইরে কিছু ভাই আপনার কাছে আছে? তো উনি আমার যেমন মিথ্যা কথা বলছে যে ওনার কাছে নাই, ওই ভাইটা বলছে ঠিক আছে। তা আমি বলছি ভাই আমার কাছে একটা আছে, তো একটাই খাই। তো ওনার নোট বই আছে, আমরা ডেলি হাজিরা লিখে দিত, আজকে কাজ করে গেছি 50 টাকা দিত, লিখে রাখতো। তেমন মনে পাইতাম আপনার 80 টাকা, 30 টাকা বাকি থাকতো। তাই মনে খাবার দাবারে মনে বেশি টাকা যেত না, 20টা 18টা যেত, আর ওখানে যেত আমার 20 টাকা 10 টাকা। তো এই ফেলে মনে শেয়ারে খাইতাম, তাই খাইতে নাছি। তো এখন মনে ডিবি আমি ভালো করে চিনি না। আচ্ছা। তারপরে খিলগাঁও থানার একদিন নাসির দারোগা তার টিম আর কি ওই বেরিবান্ধে দেয়, উড়াতারা লোক ধরতে আছে, উড়াতারা লোক ধরতে আছে বিএমপির আমলে। তেমন মনে হয় এক সিএডি ডিবিআই করতে আছে, তুই এনে কি করিস? মানে আপনি রেগে গিয়ে তাকে উত্তরটা হ্যাঁ, দিয়েছেন? রেগে যে উত্তরটা দিছি, কেন আমার বাবার সবাই আছে না, আমার কেউ কিছু কয় না। খিলগাঁও বলছেন ডিএডি মাঠের ভিতরে সব জায়গায়, আর আমার তেমন ঘুরে আমার পাতিলা ইসে করে ডুমনি আবার ঠাবার যা আছে, ঢাকা বাড়ি গুজলি, মানে অনেক জায়গায় ঘুরছি। তেমন আমি মনে হয় অনেক বন্ধু বান্ধবী আমার, তেমন আমি যে জানি না তো ডিবি কি জিনিস আমি বুঝতামই না, তেমন পুলিশ চিনতাম। তেমন ওনারা একটু ধাক্কা দিয়েছে পরে উনি যেমন মেশিনটা বাইর করে হ্যান্ডকাপ বাইর করে অ্যারেস্ট। আমি কি অ্যারেস্ট মানে? আপনি আমার চেক ইন করেন, আমার হাতে কি আছে? আর আমি আপনি কি ডিবি? আমি ডিবি। হেই কইছে যে আমি ডিবি, কার্ড বের করছি, আমি খিলগাঁও থানাতে ডিবি, ঠিক আছে। এই বেদে আমি কি দেখেন আপনার চেক করতে, চেক না তুই মাত্র খাইছ। আচ্ছা। বলছে তুমি খাইছ, আর খলিল বাইরে আমার চেক করিয়া পা নেই। খলিল বাইরে চেক করছে, খলিল মল্লিকরে, তার কাছে 2টা স্টিক পাইছে। হ্যাঁ, আমার ফার্স্টে বলছে তার কাছে নাই। তারপরে এই বেদে দেখি 2বার হ্যান্ডকাপ পরাইয়া আপনার গাড়িতে নিয়ে এলো। গাড়িতে আনলে পরে দারোগা দিয়ে বসে রয়েছে, নাসির দারোগা, সিভিল ড্রেসে। পরে যদি আরেকটা লোকও আসলো, মতি করে নাম, উনি এয়ারপোর্টে চাকরি করতো, উনি মত খাইতে সবাই জানতো, 5 নম্বরে জালাল সরকারের বাড়ির পাশে। পরবর্তীতে উনি দিয়ে আইসে, তখন আমি উনি বাইগনা করতাম। আরে তখন কিছু লোকে পুরান বাজারে কিছু লোকে জানতো আমার নাম সোহেল, যেমন আমার বাবা মার কাছে যেতাম, বোনের কাছে যেতাম, ওরা জানানো স্কুলে পড়তো। আর কিছু লোকে পশ্চিমপাড়া আর জামতলা এইগুলা সব জায়গায় জানতো যে আমার নাম মধু। আর আমার দেশে সবাই আমার নাম জানে মধু, কিন্তু কেউ জানে না যে আমার নাম সোহেল। ঠিক আছে। পরবর্তীতে বলে ওই খলিল ভাইয়ের কাছে 2টা পাইলো, পাওয়ার পর আমাদের গাড়িতে নিয়ে গেল 3 জনকে, খিলগাঁও থানায় নিয়ে এলো। খিলগাঁও থানায় নেওয়ার পরে দারোগায় মনে হয় আমার চেনে, আমার বাবা বাসকার ভাড়া দেয়। তাই আমার বলতে আছে তোর বাপের নাম কি? আমি আমার বাবার নাম সেলিম। কোন সেলিম? আমি কোন সেলিম মানে আমার আব্বার নাম ঠিক মতন বলি নাই যে ওই সেলিম, আমি অন্য সেলিমের কথা বলছি। আর তোর এন কে থাকে? আমি বলি যে আমার এর কেউ থাকে না, আমার মামা দেশে থাকে। ঠিক আছে, আমি এক খালার কাছে থাই, এইখানে খাই, তার কাছে খাই, আমার আপন বলতে কেউ নেই, আমি ব্যাচেলারে থাই। আর ওই খলিল ভাই বলছে যে আমার বউ আছে। তা আমার রাত্রে রাখলো, রাহার পর থানার ভিতরে, খিলগাঁও থানার ভিতরে রাত রইলাম। অনেক লোকজনই, 4-5 জন আরো আইলো, আমরা 3-4 জন, প্রায় 5-7 জন। ওই বই রইলাম, বই টুয়ে থাকতে দিই যে মাসে এক আমরা এইটা সেটার কষ্ট। পরবর্তীতে দারোগা আমার আম্মাই গেছে, আমার আম্মাই যে আমার দেখতে আসছে। পরে আমি আম্মার বললাম যে আম্মা, আপনি বললেন না যে আমি আপনার ছেলে, ঠিক আছে, আপনি বলবেন যে আমি আমার বাসায় ও খায়, এগুলা বলবেন। যদি বলেন তাহলে ওরা আমার টাকা পয়সা চাইতে পারে। তারপরে দেখি সকালবেলা আমার চালান করে পাঠাই দিল, আমার খলিল ভাইয়ের মতিনে পাঠাই দিল, 3 জনে করে পাঠাই দিল। পর আমাকে কোনো যেন ইগুলো রিমেন্টে নিয়ে এলো, 7 দিনের রিমেন্টে নিয়ে এলো। বললে কি যে ওই দারোগাই বলে আমার কাছে আপনার ফেন্সি পাইছে, হিরো পাইছে, আর আপনার পাইছে, গাঞ্জা পাইছে। তা ও আমার এই মামলাটা দিল। দেওয়ার পরে দেখি আমার মনে হয়
রিমেন্টে নিয়েছে, রিমেন্টে আমার রিমেন্টে নেয় নাই, নিয়েছে ওই খলিল বাইরে খুব মারা মারছে। আমি মনে করেন থানা মানা কাইন্দা স্থির করে আলাইতেছি যে আমার বাইরে মারেন না, আমার বাইরে মারেন না, আমার স্বাস্থ্য ভাই ঠিক আছে। আমি দেখি উনি মারে ঠেলিয়া আর আমার আইনে কয় নাসির দরকার কে এদিকে এখন আমি কি করে বেতার মলম দিছে করে ভালো করে মালিশ করিস জানি বেতার না থাকে আর তোরে মারমু না, ঠিক আছে। তারপর আমি দিকে আমার আসলে মানে নাই, আমার আর মতিরে মানে নাই, মারছে খলিল ভাই অনেক পিড়েছে। পরবর্তীতে সকালবেলা করলো কি আবার কোর্টে পাঠাই দিল, পর মনে হয় আপনি যে আমার সাজা হয়ে গেলো শুনলাম, কোর্টে বলে আমার জেলে নিয়ে গেল। আচ্ছা, জেলে নিয়ে গেল। তখন পর্যন্ত ফ্যামিলির কেউ আসে না আপনার সঙ্গে? না না, আমার সাথে আসে নাই, কিন্তু আমার তো খালি ওই বউর দিক দিয়ে আমার চিন্তা, বউয়ের চিন্তা হচ্ছে, খালি বউর চিন্তা তো আছে। তাই আমার নিয়ে গেল, আমার দিল মনে হয় ওই খলির বাড়ি দিল এক ওয়ার্ডে, আমার দিল এক ওয়ার্ডে। আমার নিয়ে গেল মনে হয় আপনি মনিয়ারের কত দিয়েছেন 3 নিয়ে গেল। ওই জায়গায় নেওয়ার পরে আপনার লোকের কাছে দিল, ও মনে হয় মালিবাগের ভালোই একটা সন্তান ফারুক করে নাম, ওর 3-4 জন আমরা খালি টেপতাম, আমি খালি ওর মাথাটা টেপতাম সুন্দর করে, আর কিছু লোক মনে হয় পাও টেপতো 2 জনে আর আদুরে টেপতো 2 জনে। তখন তো মনে হয় ওয়ার্ডের ভিতরে আলাদা আলাদা ভাগ করে দিত, মনে করে 5 জন মুখে 2 জন লোক দিয়ে দিত আর কি। যেমন আমরা কি করতাম ওই ভাত বুত আনতাম, আইনে মনে হয় সবকিছু ওরা উপস্থিত রাখতাম, আর মাঝে মাঝে কোথাও সিগারেট এনে দিবি এইগুলা বলতো, ঠিক আছে। পরে তো ফারুক বাড়িতে আমাদের ভালো সম্পর্ক হয়ে গেছে মালিবাগের। তারপরে আমার কোথাও আসছি কি যে তুই শোয়েব এই মধু, আমি কি ভাই, তা আমি কোথাও আসছি যে তোর তো মনে হয় যাবি নাই পড়বে। এখন দেখি 4-5 দিন পর আমার আসলে জামিন হয়ে গেছে। আচ্ছা, জামিন হয়ে গেছে, কে জামিন করছে আমি বাইরেছি, আমার সেই সিগারেট পেড়াও ধরছে। সিগারেট পরে একটা দোকানদারকে ভাই আমার একটা সিগারেট দিবেন, আমি জেলখানে বেরিয়েছি, একটা সিগারেট দিয়েছে আমার, আমি খাইতে না পিছিয়ে আমার আব্বা আমার ধরছে। আচ্ছা, ধরার পর আমার দিক চাইয়া তার বঙ্গ মার্কেটের দিকে নিয়ে এলো, আমার আপনার লুঙ্গি কিনে দিল, আপনার স্যান্ডেল কিনে দিল, একটা জামা কিনে দিল, আমার বেল্ট টেল সব রেখে দিয়েছে, স্যান্ডেল মেল সব কিছু জেলখানার ভিতরে রেখে দিয়েছে। আচ্ছা, পরবর্তীতে আমার নিয়ে এলো, নেওয়ার পরে আমি কি করলাম আসলাম, আমার বাবা আমার খাওয়ালো, খাওয়াটায় হোটেলে কোনো খাওয়াই গাড়ি তুলে আপনি নিয়ে এলো বাসায় নিয়ে এলো, খিলকাত নিয়ে এলো, খিলকাতে নিয়ে গোসল করাইয়া আমার তার কাছে রাখলো। পরে আমি বাড়িতে গেলাম, ঠিক আছে, আব্বাই কিছু টাকা পয়সা দিল, আমি বাড়িতে যাইয়া আমার ওই বউরে কইলাম যে তুই শুনোস নাই, তুই গেলি না কেন, ঠিক আছে, আমার দেখতে নিয়ে আমার জানিস কত কষ্ট হয়েছে। তারপরে কয় কি আস্তে আস্তে যেমন ভালোই আবার মানে চলাচলতি হইলো, পরে মনে যেন অনেক আদর যত্ন করতাম, চুলমুল বাইনে যেতাম। এখন মনে যেন বাচ্চা কাছে নিমু, বাচ্চা কাছে আর হয় না, ও কি খাইতো না খাইতো তেমন আমি বুঝতাম না, ঠিক আছে। কিন্তু দুজনের সাথে অনেক অনেক ভালোবাসা ছিল, সম্পর্কটা খারাপ ছিল না আর কি, অনেক ও আমার ভালোবাসতো, যে আমি যে বলবো যে না ও আমার ভালোবাসা নেই এটা বলতাম না। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে। আপনারা শুনছেন সিক্রেটস। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. প্রিয় শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি RJ Kibriya আপনার সাথে রয়েছি। আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর তখন মনে হয় কিভাবে মনে হয় আমি ওই যে ছাড়া পাওয়ার পরে আমার ভিতরে একটা আতঙ্ক লাগে গেল, পুলিশ দেখলি আমার ভয় করে, ভয় লাগে। পুলিশ দেখলি আমার ভয় লাগে। এখন ঢাকা শহর বড়াই পুলিশ, আর ওই পুলিশ দেখলে আমার ভয় লাগে। তখন আমার বাইরে বললাম যে ভাইয়া আমার তার ভালো লাগে না, দেশে যে আমি যদি যাই না কোনো জায়গায় পুলিশ দেখলে আমার ভয় করে, ঠিক আছে। আমি আবার কি করতাম, পরে বাইরে করার পরে ভাই তুই বিদেশ আসবি, পরবর্তীতে যে কিরণ সাহেব অফিসে মেট্রো থেকে কাম করতাম, কয় তাই তো ওই জায়গায় টাকা পয়সা দে। তখন আমার ওই ছোটো চাষায় কন্ট্রাক্ট করতো, উনি আবার কিরণ সাহেব গোবার থেকে কাজ করতো, তো ওনার মাধ্যমে টাকাটা দিলাম। উনি কিছু লোক পাঠালো, আপনার 140,000 টাকা নিলো।
তো আমার বলে যে বললাম যে আমি আমার তো টাকা পয়সা নাই, আমার ভাই টাকা পয়সা দিল, প্রায় উনি 51,000 টাকা দিচ্ছে। আর জানি কামাই আর কিছু টাকা 91,000 টাকা জোগাইলাম, এই ফেলে আমি 1,40,000 টাকা দিয়ে দুবাই যেতে লাগছি। পরে আমি দুবাই গেলেন? দুবাই। কত সালে এটা? এটা হলো আমি 2006 সালে। 2006 সালে দুবাই গেলেন? হ্যাঁ, 2003 আমি বিয়ে করলাম। আচ্ছা, 3 বছর পরে গেলাম। তখনও বাচ্চা কাচ্চা হয়নি? না, তখনও বাচ্চা কাচ্চা না, ট্রাই করি কিন্তু থাকে না। ঠিক আছে, আমার মনে হয়তো যে ও কোনো কিছু খাইতো, জানি না হয় আমাদের এই জিনিসটা। ঠিক আছে, বলেন। তারপর পরবর্তীতে মনে হয় আমি আর কি গেলাম দুবাই যাওয়ার পরে দেখি যেদিন আমার পাঠাইলো, আমার কোম্পানিটা খুবই সুন্দর ছিল। প্রায় মনে হয় আমার 80,000 লোক, কোম্পানিটা খুবই ভালো। তাই আমি মনে হয় প্রায় আমার হাতে কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি 8-10 জন, আমি একলা পেন্টার। আমার একটা বন্ধু ছিল শফিক, ঠিক আছে, আমরা একসাথেই অনেকগুলো লোক যাই, এলাকার মাসুদ, শফিক, অনেক একসাথেই যাই আর কি। তাই শফিকও তো আমাকে খাইতো। তাই আমরা যে যাওয়ার পরে আমার মনে হয় নিয়ে গেল সোনাপুর নেওয়ার পরে আমার বিমান থেকে নামানোর পরে এয়ারপোর্টে বলে সোনাপুর নিয়ে গেল। ওখান থেকে আমার মনে হয় আপনার বেড দিল, বালিশ দিল, কেতা দিল। তারপর আমার ভাইয়েরা দেখা করলো, আমার বড় ভাই এলো, শারজা থাকে মাইক্রো মার্কেটের দিকে, ওই ভাই এলো। তারপরে আমার স্বাস্থ্য ভাই এলো, আরও কাকারা দেখা করতে জন্য আমার সিগারেট মিগারেট অনেকজনে অনেক কিছু দিয়ে গেল। কেউ 10 টাকা 20 টাকা দিতে আসছে, ভাই 150 টাকা দিল। পরে ওখান থেকে আমারে নিয়ে গেল আপনার পিকাস্টে, যেখানে বিল্ডিং হলো 660 বিল্ডিং, ওই জায়গায় নিয়ে গেলো। ওর পাশেই ক্যাম্প। সকালবেলা আমারে আপনার হেড অফিসে পাঠাইছে, আর কিছু লোক আছে কার্পেন্টার। এরপরে আর কি একটা ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার, উনি এই কথা আছে যে আমার পেন্টারের দরকার আছে। আমার জিজ্ঞাসা তুমি কি পেন্টার? আমি হ্যাঁ আমার পেন্টার। তো হুবাহুই আমার আবার মতন জাহাজ যেতে আছে ওনারে। উনি আমার বলে যে এই বয় এই জায়গায় গাড়িতে বয়, তোর আমি নিয়ে যাবো, আমার হাতে কাজ করবি। পরে আমি গেলাম। পরে উনি আমার বললো যে এই সব বিল্ডিং 100 বিল্ডিং আমার আন্ডারে, একটা 100 বিল্ডিং, একটা ফোরম্যান, একটা ইঞ্জিনিয়ার, 2টা গ্যাং লিডার লাগে। তো ওনাদের ফোরম্যানের বেতন হলো প্রায় আপনার 5,000 দিরাম, বাংলার 1 লাখ টাকা। তারপরে গ্যাং লিডার একটু বেশি পায়, আর লেবারের আরও কম। ঠিক আছে, তা আমার ভালো সুন্দর কাজ করতাম, 4-5 ওভার টাইম যেত, টাকা পয়সা ভাঙতাম না, বোরাতে কথাবার্তা কইতাম, মানে ভালোই ছিলাম, ভালোই দিনকাল কাটতে আসছে। কাজ কাম আমার ভালোই, আমি আমার বেশিটা পেরেশানি অনেক না। উনি আমার ছোটো দিকে অনেক আদর করে, ওই ইঞ্জিনিয়ারটা। পরে ফোরম্যানটাও খুব আদর করে, উনি হলো কেরালার। তা আমি আর কি সবার সাথে মজা করে চলে আর কি, অনেক লোকজন হাসি খুশি সবাই সবসময় চলে আর কি। তখন ওই বউর সাথে অনেকই কথা হইতো, খালি কথা বলতাম, আর আমারও ভালো লাগতো না। তখন চিন্তা করতাম কি যাক 2-3টা বছর কষ্ট করে তারপর দোকানে চলে গেল না। তাই আমার যে ওই যে হতমার যে মেয়েটা ছিল, সে আমার ভাবি বুন্নি, ওই বড় ভাইয়ের বউ, ও থাকতো বাড়িতে, আর আমার আম্মায় থাকতো, আর আমার বউ থাকতো। আমার বউর কোনো বাচ্চা কাচ্চা নেই। বউর যখন মনে যেত তখন আর কি ওই ওদের বাড়িতে যেত, মগরা যখন মনে যেত তখন যাইতো, আবার আইতো। তাই ভালোই দিনকাল চলতে আছে। প্রায় আমি মনে হয় 2 বছর হয়েছি। ভাই কোথায় আছে কি আমরা ঘর দিব, তা আমি কই ঘর দেবেন মানে, কয় হ্যাঁ আমি ঘর দেবো। পরবর্তীতে কইতেন ঠিক আছে দেন, ঘর দেন, কিছু দিবান। আমি প্রায় মনে দেন আপনি যে যাই কামাই করতাম খরচা বর্চা করিয়া ভাইয়ের কাছে দিতাম। আমি কোনো অ্যাকাউন্ট খুলি নি, আমি আমার মার কাছে কোনো টাকা দিই নি। তারপরে দেওয়ার পরে ভাই কী করতো, কয় কি দাদির নামে খানা দেবে, দাদার নামে খানা দেবে, এক কাকার পাশে 40,000 টাকা করে বিরাট ওটা অনুষ্ঠান করবে। আর এদিকে আমার ছোটো চাচা এই রঙের কাম করতো, এই প্রায় মনে দালালি মালালি করে প্রায় 3-4 কোটি টাকার মালিক হয়ে গেছে, মানে ভালো একটা নাম কামের ভিতরে হয়ে গেছে। আরও লোকজন আমার চাচাকে ভালোই সবাই ভালো আছে। আমার আব্বাই আস্তে আস্তে ডাউন হয়ে যেতে আছে, ওনার মনে হয় কাম কাজ বেশি চলে না, মাইসে পায় সিটার বাটপাল। আস্তে আস্তে উনি আর কি ওই 2টা বোনে ভালোই একটু পড়ালেখা করছে, একটা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, একটা হলো আপনার মাস্টার্স পাস করছে। তাই মনে হয় ওরা আর একটা ভাই আমার আছেই করে, ও মাদ্রাসায় এখনও আলেম, ও আন্তরিক পড়ালেখা করতে আসছে। আর আমরা যে 4 ভাই, আমাকে 4 ভাইয়ের ভিতরে একবারও একটু পড়ালেখা শিখানে আমার বাপে, মানে আমার বড় ভাই পারে না, আমিও পারি না, মাইজা আমার হাইজার জন্য পারে না, আমার ছোটোর জন্য পারে না। কিন্তু মূল যেন ওদের চেয়ার আমার চেয়ে অনেক ভালো। আমার ভাই 3 ভাই, এই 3 ভাই সেই চেহারা। পরবর্তীতে মনে হয় আমি দুবাই গেলাম, তারপরে এমন কাম কাজ করতে আসছি, খুবই সুন্দর দিনকাল কাটতে আসছে। মাঝে মাঝে দাদির খানার টাকা দিলাম। পরে আব্বাই কোথায় আসছি কি একটা কাজ করি, বাড়ির যে ঘরটা আছে টিনের ঘরটা, সামনে কোথায় আছে মধুর যে বারিন্দে আছে, আমি আমার বউ থাকতাম বারিন্দায়, একটা খাটালাই আর 2 থাকতাম, খাওয়া দাওয়া রুমের ভিতরে করতাম, মায়ের ওইরকম থাকতো, আর পিছিয়ে আমার বাবি থাকার জায়গা আছে।
ওই ঘরটা আবার করতেছে ভাঙ্গা একটু প্লাস্টার করে গোড়াটা প্লাস্টার করে দিই। তাই কই ভাঙতে ভাঙতে মনে হয় হে কই কি পুরো ইট দিই মানে হেই আমলে বলে দিন তারে মনে দিন 7-8 টাকা দেওয়া হয়েছে, 7 থেকে 8 লাখ টাকা। মানে হে গেলে ভিডিও মোবাইল নাই, হে কোথাও রুমের ভিতরে বাথরুম হবে, রুমের ভিতরে সব কিছু হবে। তা আমি বেশি টাকা দিই না, মিথ্যা কথা বলে লাভ নেই। খাওয়ার বাবুদের দিয়েছিলাম আপনার 20,000 আর এই ঘরে বাবুদের দিয়েছিলাম 40,000 টাকা। ভাই আপনি এক কাজ করেন, খানার যে কটা টাকা লাগে চাল দান এগুলো আমি দিয়ে দিই। আমিও কিছু টাকা দিছি, 40-50,000 টাকা দিছি তারে। দেওয়ার পরে কোথাও ঠিক আছে, হে করছে কি হে ঘর ভাঙ্গে চুইরা অন্য ফিলে করতে চাইছে, গাঁথনি দিয়া উপরে টিন দিয়া সামনের বারিন্দায় 2টা রুম হবে, পিছের বারিন্দার রুম হবে, আর মাঝখানে একটা রুম হবে। রুমের ভিতরে মানে আম্মায় থাকবে মাঝখানে, আর এই পিছনের যে বারিন্দাটা হবে ওই বারিন্দাটা আমার জন্য হবে, সামনে হবে আমার 2 ভাইয়ের জন্য। মানে এখানে বোনদের জন্য কোনো কিছু হয় নাই। আর আমি বলতাম যে আমার বাবাই যা কামাই করে সব ওই ছোটো করে দিয়ে দেবা, আমরা যা কামাই করি এইগুলা আমাদেরই থাকবে, এইগুলো আমার বলার কথা। পরে আর কি বলে যে ঠিক আছে, ভাই বলতেন আছে আব্বাই সিটারি করে মানে টাকা কিছু নিয়ে যাবে এই জায়গা থেকে। তা আমি বাইরে ওই সময় বলি নাই যে যাক ওরই বাপ ওরই হসুর ওর হাসুরি, ঠিক আছে আমার বলার দরকার নেই। এই বলা মনে হচ্ছেন ওই ভাই কি বললো টাকা দিল, ঘর মোটামুটি উঠেছে, যেমন আপনার খরচা গেছে 4-5 লাখ টাকা। মানে আমাকে বাড়ির ভিতরে আমার ঘরটা মোটামুটি ভালো আর কি, ওই 5 বাড়ির ভিতরে আমার ঘরটা একটু ভালো আসলো। যখন ওই ঘরটা দিতে নিগাইলো তখন আপনার আব্বাই ঢাকা থাকতো, ঢাকা খিলকার থেকে আপনি 2টা মিস্ত্রি নিয়ে গেছে। আবার মিস্ত্রির বাড়ি চাপাই নবাবগঞ্জ, 8টার পরে ছেলে। তারপরে ওরা কাজ করতো, কাজ করার পরে শুনি কি যে আমার বউ চলে গেছে। তখন আমার 2 বছর চলে, কিন্তু আমি তখন পুরো পাগল হয়ে গেলাম যে এমন লোককে নয়, এত বছর ঘর সংসার করলো 3 বছর, তারপরে 2 বছর হয়ে গেল, আমি এখন ছুটিতে চলে যাব, আর এই সময় এই কাজটা করলো। আমার যদি নিয়ে আবার পাড়ায় আবার আসতে পারতাম, তারপরে এই কাজটা করতো, তাহলে ভালো হতো। আমার মনের ভিতরে এটাই খালি আমি কাঁদতে লাগছি যে কোথায় গেল। আমার বাবা আমার ফোন দিল যে তোমার বউ চলে গেছে। তাহলে আমি খালি করে দিয়েছি আবার বিশ্রাও যে উনি কোথায় গেছে। তখন আপনি দুবাই? তখন আমি দুবাই। তখন আমার দুবাই 2 বছরের বেশি চলে। আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেল, আমি খালি কাঁদতাম, এদিক ওদিক গেলে আমি খালি কাঁদতাম। আচ্ছা, খালি ওর কথা মনে পড়তো আর খালি কাঁদতাম। তখন মনে হচ্ছেন আমার হাত মাত, আমি মনে হচ্ছেন কি করলাম, সিগারেট আইন নেয়া আপনি মনে হচ্ছেন তখন এই যে মতের পিক মারলাম, 2-3 প্যাক মারতাম, মাইরে মনে হচ্ছেন হাতের পুরা ফুটা করলাম। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনার হাত পুরা ফোটা 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 ফোটা। এখানে মনে হচ্ছেন তার দিয়ে চায়নার নাম লিখলাম, লাভের পাশ দিয়ে আপনার লাভ বানাইলাম সিগারেট পুরাইয়া, আর এখানে এই সব কিছু লিখলাম, এই যে জায়গায় জায়গায় ফুটা করে লেছি। ঠিক আছে, কি ভাই আমার একটা রোগ আছে আরো ছোটকাল থেকেই, মানে আমি খালি ভাই কখনো আপনারই না, আমার এই যে পাউডার প্লেট মারতে হয়। তখন এই সব জায়গায় যখন পিকনিক করতাম আমার, তখন আমি বেশি বেশি করে কাটতাম বেলেট নিয়ে, আমি বাসায় নিয়ে বইয়ে বইয়ে নিজে নিজে কাটতেন? নিজে নিজে গত করে লাইতাম। এই রোগটা আমার মা ছিল, দাদির আছে, আমার চাচার ছোট ছোট 2-1টা আছে, কিন্তু আমার সবচেয়ে বেশি। আমি আপনি গেলে আমার অনেক কষ্ট হয়। তখন মনে হচ্ছেন এই পুরাই না আর ওই বিলেট দিয়ে কাটার আমার বেশি আকর্ষণ হয়ে গেল, মানে আমি বেশি বেশি করে ডাবাই ডাবাই কেটে লাই। পরবর্তীতে আমি খালি ফাঁকা জায়গা পাইলে আমি কান্দি। আগে সুন্দর গান গাইতাম, কাম করতাম সুন্দরভাবে, মাথাটাই নষ্ট হয়ে গেল, চান আমার জীবন থেকে চলে গেল। বাবার বললাম বাবা একটা কাজ করো, তোমার 1000 বেশি টাকা দিই, তুমি দেখো যে মেয়েটা কোথায় গেছে, কার কাছে গেছে, কোথায় আছে, পরে কি নিয়ে বেশ চালাইছে। পরে ওর বাবাই আমার ফোন থেকে কোথায় আসছে কি, বাড়ি থেকে ফোন দিয়েছে যে চলে গেছে। কোথায় চলে গেছে? বরিশালে একটা ছেলের সাথে চলে গেছে। কিন্তু কি ভাবে আমার মনটা এত খারাপ হলো, আমি এত ভালোবাসতাম, ওর আইল্যান্ড দিয়ে দিতাম, ওর সাজাই দিতাম, ওর মাথায় চুলে বাইনে দিতাম, ওর খোপা ফোপা বাইনে দিতাম, কিন্তু কেন কি করলো, আমি এত ভালোবাসতাম, ওর আমার জীবনটা নষ্ট করে দিল। এইটাই আমি খালি ভাবতাম আর খালি কাঁদতাম। তখন আমার মনে হয় কামে যেতে ইচ্ছা করে না, কামে যেতে ইচ্ছা করে না, আমি ক্যাম্পে বইয়ে থাকি। তখন আমি মনে হয় আপনার D42 নম্বর রুমে থাকি, আপনার আমার মনে হয় এটা হলো 544 বিল্ডিংয়ে। তখন মনে হয় আমি খালি কাঁদতাম। তখন আমি মনে হয় হয়ে রয়েছি 5-7 দিনের ভিতরে মনে হয় ডেলি আমার মতের বোতল 20 টাকা করে বেছে ইংলিশ, ওই ডেলি মনে হয় একটা নিয়ে, আর আইতে কালা দিকে নিয়ে রামবলুগনে। তখন মনে হয় আবার একটা বিয়ারও খেয়ে 5 টাকা বেয়ার খেতে নাই, 25 টাকা নেই, এইটা জায়গা 30 টাকা, বাদ দিলে জায়গা আপনি বলছেন সিগারেট মেঘাতে জায়গা 10 টাকা বাদ দিয়ে প্রায় 25 টাকা জায়গা আমি পাইলো 40 টাকা, প্রায় মনে হয় আমার খরচা হয়ে গেল ডবল। তখন আমি কি করবো আমি টেনশনে পেয়ে না, আমি শুয়ে রয়েছি, কামে যাই না, খালি ওইগুলো বেশি। আগে খাইতাম চিপ, চিপ খাই না, আমি ডাইরেক্ট মগে বলি, আগে আপেল খাইতাম, একটু জালমাল খাইতাম, ঠিক আছে,
আর ওইগুলা লাগে না, ওই করে কি মগের ভিতরে ডাইলে দিয়ে চুমুক দিয়ে খেয়েই মনে যেন হয়ে পড়ি, মানে আস্তে আস্তে আমি উনে যেতে লাগছি। মানে আমি 7 দিনের ভিতরে দেখলাম যে আমি উলট পুলট হয়ে গেছি। আমার যে 2 বছর যে ফলন রয়েছে আমার দেহ নেই, আমি শেষ, খালি কান দিওয়ার দিকে। তারপরে আমার একদিন ফোরম্যান হানিফ পাই রাজধানী, খুবই ভালো। তো ওরা আন্ডারে 100 লোক আসলো, পরে সবাই চিনতো, সব সাইডে ওরা চিনতো। ও 940 বিল্ডিংয়ে 940 বিল্ডিংয়ে কাজ করে। কারণ এটা হলো আপনার সোনাপুরের পাশে। এখন আমার কৈতন আছে যে আমার কাছে লোক পাঠাইছে, 2-3 জন লোক পাঠাইছে যে ওরা নিয়ে। তখন মনে হয় ভাই আমি যে আইডামো, মানে আমি ঠিক মতন পাকি করি না, তখন আমি পাক করে খেতাম। মানে দুবাই অনেক কষ্ট, মানে প্রচুর গরম, ডিউটি করে চোখ মুখ বাইন্দা কাম করি, মানে বাতাসটা যায়, বাতাসটা গরম। তারপরে মনে হয় কাজ করতে হয় সকালবেলা 6টা বাজে কাঠ জমা দিতে হয়, পড়তে হবে 5টা বাজে, ওই জায়গায় সাইডে দিয়ে আমার পৌঁছতে হবে 6টা বাজে, কাঠ জমা দিতে হবে। তারপরে আবার মনে হয় আপনি সকালবেলা 9টা বাজে টাইম যায় 15 মিনিট, খাই নিয়ে এই জুতা মুতা হুট দেয়, আবার মনে হয় কাজে লেগে যাই। আর দুপুরবেলা মনে হয় 45 মিনিট টাইম দেয়, আমরা যে মনে হয় ওই 5 মিনিট ভিতরে 45 মিনিটের ভিতরে 5-10 মিনিটের ভিতরে খানা শেষ করে এলাই পলিটিকে করে খাবার নিয়ে যেতাম। পরে মনে হালাই দিয়ে ওই হয়ে থাকতাম। 10-20 মিনিট হওয়ার পরে যেমন আপনার যে ওই নিয়ে যেত, ডাক দিয়ে উঠে আবার কামে লাগাই দিত। তখন আমি আর কি চিন্তা করি, কাম কাজ একটা না 2টা বছর ডিউটি করলাম, একটা শুক্রবার দিন অ্যাবসেন্ট, মাঝে মাঝে শুক্রবার ডিউটি করতাম। পার ডে আমি ডিউটি করে গেলাম, আমি একটা অ্যাবসেন্ট দিলাম না, তো এই কেমন হইল, যা কাম কাজই করবো। যে বউর নিকে টাকা কামাইছিলাম সেই বউটাই চলে গেল, ওরা শুকিনে ঘুরমু পড়মু, বাইক ঠিক কিনবো, দেশে যাই ঘর দুয়ার দিব, ওরা নিয়ে চলমু ফিরমু, ওই যেন আমার জীবন থেকে চলে গেছে। টাকা পয়সা দিয়ে কী করবো? এখন মনে হবো যে আমি দেখি ভাইয়ের কাছে টাকা চাইলে ভাই দেয়, এইপরে করলাম কি যে টুকটাক টাকা ওর কাছে টানা শুরু করে দিলাম, যে ভাই আমার 100 টাকা দে, ভাই আমার 50টা টাকা দে। নিয়ে কি করতেন? নিয়ে নিয়ে আমি রামবলে চলে যেতাম, বিয়ার দাম 1টা থেকে 3-4টে বিয়ার খাইতাম, আর 2টা ওই যে বোতল নিয়ে যেতাম। বোতল আনার পরে 2টা বোতল 40 টাকা, প্রায় আমার 1 সপ্তাহ হয়ে যেত। আর বিয়ার আমার পার ডে লাগতো একটা। যখন আমি কাজ থেকে গাড়িতে নামতাম, গাড়িতে নামলে ওটা খাইয়ে আমি ক্যাম্পে ঢুকতাম। তখন মনে হয় আপনার ওই মিগুটি যা আসলো আমি কাইনে দিতাম, যে আমি কোনো সময় ওই নিয়ে ঢুকতে দিত না, খাইতে দিত না, যার রুমে নিয়ে, ঠিক আছে। তা আমি মনে হয় ওই কান্দাকাটি করলে সিকিউরিটি ইঞ্জিনে ছাড়িয়ে দিত। বুঝতে পারছি যে জিনিসটা আমার ফোরম্যানে করে দিয়েছে যে ওরা একদম বিরক্ত করাই যাবে না। পরে আমার 5-7 দিন পরে ওই ফোরম্যানটা আমার নিয়ে গেল, 2-3 জন লোক পাঠাই দিল, আমার ডানা ধরে নিয়ে গেল সাইডে। মানে আমার বলতে না সোহেল, আমি ওই ফোরম্যান জি তুমি যদি ছুটি দিতে আমারে তাহলে আমি চলে যেতাম, ঠিক আছে, তুমি আমার ছুটিটা দাও নাই, তাহলে আমার বউরে আমি দেখতে পারতাম, আমার বউরে আমি অনেক ভালোবাসি, ঠিক আছে। ও তো চলে গেল। আর কয় দেখ যে আমি গেছে কিন্তু টাকা কামাই কর। আমি কই তো এক কাজ করেন, আমি টাকা কামাই করলে কামাই করুন। আমি কই তাহলে আমার একটা চান্স দেন। ওই কী চান্স? আপনি আমার একটা ফোরম্যান বানাই দেন। তাহলে আমার কইতে তুই তো পড়ালা যাস না বেশিরটা, না? আমি কই না, আমি বেশিরটা পড়ালা জানি না, আমি আসলে কি পড়ালা জানি না, কিন্তু বিল্ডিং নাম্বার এইগুলা কইতাম। আর আপনাদের সাথে যখন চলমু তখন আমি ইংলিশও শিখে যেতাম। এইগুলো আমি তাদের বলছি। বরাবর কয় যে ঠিক আছে, তোর একটা চান্স আমি দিব। তারপরে মনে হয় ওই দুবাই থেকে মনে হয় আপনি যে আমি মনে হয় আপনি ওই আমার ইন্দাত্রে ফোন দিলাম, ফুয়াতে বলে জামাইরে, যে ভাই আপনি এক কাজ করেন, আপনি আমার কিছু একটা মাল দেন, তামাক। কেমাই দিব? আমি কইছি আপনি লুঙ্গি কিনবেন, 4-5টা লুঙ্গি কিনবেন। কেনার পরে 2টা লুঙ্গি দিয়া, 2টা গেঞ্জি দিয়া, 2টা গামছা দিয়া 2 প্যাকেট বোম্বাই চানাচুর কিনবেন। চানাচুর কেনার পরে একটা পাশে দেখবেন যেটা দাগ আছে, দাগের ওইটা করবেন কি খুলবেন সুন্দর করে, খুললে ওইটার ভিতরে কিছু চানাচুর বাইর করে সেই আন্দাজে মাল ঢুকাই দেবেন 2 প্যাকেটে। তারপর সুপারগুলো আটাতে আঁকটাই দেবেন। এইবার মনে হয় আপনি কার কাছে দেবেন? আমি ভাই ওই ফোরাতে ছুটিতে গেছে, ও বেলহাসা কোম্পানিতে আসলো, জাবের আলী। তো ও ছুটিতে এসে আমার বাড়ির পাশে 5 বাড়ির ভিতরেই, ওর নাম ফোরাত, ঠিক আছে। তো ও আমার ফুয়াতো ভাই হয় সম্পর্কে। তো ও যেমন আসবে, আমরা এখন 3 ভাই থাকি, আমার ছোটো ভাই 2 ভাই থাকে, আমি থাকি, বড় ভাই থাকে, ওরা 2 ভাই থাকে শারজা, আর আমি থাকি মনে হয় আপনি ওই আলকোচের দিকে। আর ওই ফুয়াতো ভাই থাকে জাবের আলী। তো ওই যে ফুয়াতো ভাই, ওর বাসায় আমার এক ফ্রেন্ড আসলো, ওর বাড়িগুলো কুমিল্লা, মবিবুল্লাহ নাম করে। তারপরে বলতে ও আমি ওর সাথে ভালো সম্পর্ক ছিল। তখন ওই আমার ফুয়াতো ভাই করছে কি, আজকে যেমন ফ্লাইটের কথা, আজকে আমার মায়ে যে ওই ব্যাগটা দিয়েছে, কিন্তু ওইটার ভিতরে আমার বয় নিয়ে ওইটা ঢুকাই দিয়েছে। পরে ওর কাছে যে আমার মায়ে যে দিয়েছে, যে এটা আমার সোয়া করে দিয়েছে, মানে আমার ছোটো ভাইয়ের কথা বলছে। ও করছে কি নিয়ে গেছে গা। কী ভাই মনোরঞ্জন, আমি যখন 3 বছর পরে 2 বছর পরে যে আমি তামাকটি দেখছি, আমার মাথাটা নষ্ট হয়ে গেছে, যে আমি কী পেলাম, আমি মনে হয় শোনা পেয়েছি, ঠিক আছে। আমি কী করলাম, তাড়াতাড়ি আর বললাম না কিছু, আমি ব্যাগটা নিয়ে আমি টয়লেটের পাশে যাই, মনে হাতের ভিতরে ঘুরে একটা সিগারেট টানলাম,
টানা পরে আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি অনেক দিন পর পাইছি, আমি ডিস্ট্রিক্টের উপর অনেক নিশে আসলো। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/iloveDhakaFM। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি। শুনছেন ঢাকা FM 90.4। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, Archie Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার। শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেটস শুনছেন আপনি, এবং আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর পরবর্তীতে আমি কি করলাম, ওইগুলো মনোজন নিয়ে আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর ওইগুলো ছোটো ছোটো করে আমি মনোজন পোলটা মারলাম যেন এক বিড়ি হয়। তখন মনোজন ছত্তার ভাই আসলো, ওর বাড়ি গাজীপুর, নাইম ভাই আসলো কুমিল্লা, আরও কিছু লোকজন আসলো, ওদের বেতন ছিল ভালো। ওদের ওই আমি 10টা করে দিলে আমরা 100 টাকা দিত, 10টা করে দিলে 100 টাকা দিত, 100 টাকায় বাংলা 2000 টাকা। তার পরবর্তীতে আমি ওই মালটা করলাম, যেমন কয়েকজনে দিলাম। ওই হানিফ বাইরে মনোজন যে 2টা বিড়ি বইরা আমি বই ফোরমেন জি, এই যে আপনি যে গুলিপ সিগারেট খান, এ তো অনেক করা যে রোদ, আমি আপনার একটা সিগারেট খাই দিই, কম দামি খাইয়ে দেন আপনি। তখন ওনারা ধরাই দিছে, এখন উনি পাগল হয়ে গেছে, খালি আমার কয় দে, আরও দে। পরবর্তীতে উনি আমার কী করলো, আমি ওনার করলাম হ্যাঁ আমি তোর দিতে পারি, কিন্তু আমার একটা চান্স দিতে হবে। কী চান্স? আমার ফোরম্যানের চান্স দিতে হবে, তোর পার্সি লিখে দিতে হবে। ওই পার্সিতে যদি ফোরম্যানে সাইন দেয়, তারপরে ইঞ্জিনিয়ারের সাইন দিতে হবে, ইঞ্জিনিয়ার সাইন দিলে ম্যানেজারের কাছে যেতে হবে, তারপরে সেফটির সাইন লাগে, সাইন লাগলে আমার একটা হেলমেট দিল। ওই হেলমেটটা নেওয়ার পরে আজ থেকে আমি লেবারের সবচেয়ে উপরে, মানে লেবার আমার নিচে, লেবার আমার দেখলে স্যালামারকে দিতে হবে। এবার আমার হলুদ হেলমেট পরাই দিল, আমার সিভিল ড্রেস দিল, আমার ওই ডিএডির পোশাক, হেল্পারের পোশাক, এই মিস্ত্রির পোশাক বাদ। এইবার আমার মনে হয় 2-3টা কলম থাকতো, কিন্তু কেউ জানতো না যে আমি পড়ালা জানি না, সবাই জানতো যে আমি পড়ালা জানি। এইবার মনে হয় আমি ঘুরতাম, বিল্ডিং চেক ইন করতাম, এই কাজ আসলো। সকালবেলা করে কোন জায়গায় যেত, 100 লোক ছেড়ে দিত, ফোরম্যানের কাছে এসে বলতাম যে ও এমন কাম করতে আসছে, ও বসে রয়েছে, ও খারাপ রয়েছে, এইটাই আমার কাম ছিল। আমি কি করতাম, আমার একটা ফোরম্যান ছিল ফিলিপিনি, ও মনে যেন ইংলিশ জানতো, তা ও অফিসে বয়ে বয়ে ও লেখা তো সুন্দর, ও টাইপ করতো জিনিসটা, ওই টাইম শিটটা খালি আমি দিয়ে দিতাম, আর কাট করা অফিসে দিতাম, এই ছিল আমার কাম। আমি আবার খালি করতাম বিল্ডিং, ওই 100 বিল্ডিং ডেলি 2 বেলা 3 বেলা উঠতাম। তারপরে মনে যেন আমার কী হতো, আমার ওভার টাইম আগে ছিল বেসিক 8 ঘন্টা, এখন আমার বেসিক হলো আপনার মনে যেন 8 ঘন্টা, 8 16 ঘন্টা। এবেলা আমার বেতনটা আস্তে আস্তে বাড়তে লাগছে। আর ফোরম্যান খালি আমার বলতে লাগছে, সোহেল তুমি ভালো হয়ে যাও, তুমি এত মদ খাইও না, এত খাইও না। কিন্তু আমার ওই বিকালবেলা বাসায় গেলে এক চুমুক না মারলে আমি পাক করতে যেতে পারতাম না, আমি একটু না খেলে আমার জামা কাপড় দিতে পারতাম না, আমি কিছু না খেলে ওরা বলতে পারতাম না। কিন্তু অনেক জায়গায় অনেক পাঠিয়ে দিয়ে যাইতাম, মাঝে মাঝে বন্ধু বান্ধবের কাছে যাইতাম। কিন্তু দেখি যে আস্তে আস্তে গ্যামজাম লেগে গেলো ওই বন্ধু শফিকের হাতে। শফিক আলকাস আমার ডাক দিচ্ছে, একদিন ফোন দিয়েছি 4,000 পরে, ওই আমার কোথাচ্ছে। পরে আমি ওরা উল্টা বিলে গাইলেছি, বকাঝকা করেছি। হঠাৎ করে আমার খলিল ভাই আবারও বিদেশ গেছে, যে এই যে ফার্স্টে আমরা একসাথে ধরা খেলাম বাংলাদেশে, মল্লিকবাড়ি খলিল ভাই, উনি ওবার গেছে আলকোস ওর বাসা। ওই বাসায় আমি গেছি, এবার শফিক আমার মানে দরজাটা খুলেই আমার থাবাতে মারতে গেছে। তখন আমি আবার কি করছি, গ্যাসের ওই পাশে একটা বোতল আসলে, বোতলটা গ্যাস দিয়ে ছাড়িয়ে দিয়েছি, ছাড়িয়ে দিয়ে আমি ওর নাক টুক বেছে করা ঘুষি মারছি। ঘুষি মারার পরে ও যেমন রাগ হয়েছে, তা রাগ হওয়ার পরে আমার কথা হলো কি, শফিক তুই আমাকে আদিল তালি, তুই আমার এতদিনের বন্ধু, ঢাকা শহরে একসাথে কাম কাজ করছি, 2003, 2004, 2005 গনে ওর হাতে কাম করছি,
তোরা তো এত জায়গায় কাজ করছিস, তুই আমার যেমন মারতে তা আমিও তোর মেরে দিছি। মেরে দেওয়ার পর ওর মতো আমার মতন আমি, আমার ও চাস্তো বোনের ও বিয়ে করতেছিল মসজিদের। যখন আমার বউটা গেল আমি মসজিদের খুব ভালো জানতাম। আমার ওই মসজিদের কাছে আমার চাষির কাছে মাইজি চাষির কাছে দিয়ে গেছিলাম যে মসজিদে তোর ভাবির তুই দেখে রাখবি। ওই মসজিদের তো এখন আমার একটা ই লাগলো যে আমি মসজিদের বিয়ে করব, আমি অন্য কেউ বিয়ে করব না। পরবর্তীতে আমি এক লোকের কাছে একদিন বাবা মতন মদ খাইছি, খাওয়ার পর আমি ফোন দিছি এক চাষার কাছে গাবতুলি থাকে, ওটা 4-5 ভাই গাবতুলি থাকে। কেউ গাড়ি কাজ করে ছোটজন, কেউ রঙের কাজ করে, কেউ কাঠের কাজ করে। এবেলা ওই যে সেলিনা হাসপাতাল ওই জায়গাটা থাকে কিছু লোক আমাকে লোকজন। তারপরে আপনার 1 নম্বর আছে কিছু লোকজন, অনেক লোকজনই থাকে। তারপরে মসজিদের আমি ফোন করে আমার ছোটো কাকির কাছে বললাম যে কাকি এরা কাজ করবেন, মসজিদের আমার বিয়ে করে দেবেন। কাকার কাছে বললাম, ছোটো কাকার কাছে, কাকা আমার বউটা তো চলে গেছে, আমি মসজিদে বিয়ে করবো। তখন আপনি দুবাইতেই? তখন আমি দুবাইতেই। তারপরে মসজিদের মা বাবার কাছে আমি বললাম, তখন মসজিদ আর কি মানে রাজি হইলো না। তখন আমি সরাসরি কাকা কাকির কাছে বলছিলাম, মসজিদের কাছে বলছিলাম যে আমি মসজিদের বিয়ে করবো। তখন সে রাজি না, ঠিক আছে আমি গাঞ্জা মাজা খাই এই কারণে আমার বিয়ে ঠিক করবো না, শিক্ষিত মানুষ এই কারণে আমার বিয়ে ঠিক করবো না। পরবর্তীতে আমি একজনের অফার দিলাম যে আমি চিন্তা করলাম যে আমার চায় না, আমার ভুলে গেছে, ঠিক আছে চায় না। আমার ফট করে একদিন ফোন দিল, ঠিক আছে মগরা এলো, ওদের বাপের বাড়িতে এলো বরিশাল বনগু এই বানুনিপাড়া গেছে বলে ওই ছেলেটার বাড়ি বরিশাল বানুনিপাড়া। তারপর আমি এক চাচারে ফোন দিলাম একদিন মদ খেয়া যে কাকা গাবতুলি থাকে, যে আমার একটা বিয়ে করে দেন, আপনার কিছু টাকা পয়সা আমি দিতে পারি, কিন্তু মেয়েটা অনেক সুন্দর হইতে হবে। আমার আগের বউটা যেমন টিপুস মিপুস দেয় নাই, ও নাকি ফট করে আবার আইসা পড়ে। চানা শুধু একবারই যোগাযোগ করছিল যে হ্যাঁ তোমার কাছে আমি আসতে পারি, তুমি যদি আমার 1-1.5 লাখ টাকা দাও। মানে ও একটা চান্স নিতে চাইছিল যে আমার কাছে টাকা টুকে নিয়ে আমার কাছে আসবেই না, এটাই হবে মনে হয়। তারপর আমি বলছি যে না তুমি যে চলে গেছো গা, আমি তো তোমার সে কালো একটা বিয়ে করুন, তার নিয়ে আমি ঘর সংসার করুন। পরবর্তীতে মনে হয় যে আপনার যা ওই চানা গেল গা, আর সাথে আর যোগাযোগ হইলো না। আমি কি করলাম, আপনার যে ওই চাচার কাছে ফোন দিলাম। চাচার কাছে ফোন দেওয়ার পরে চাচার বাইরা বিডিয়েছিল দেশি, মানে এটা হলো সিরিয়াল কাকুর, পশ্চিম কাকুর। আর আমি যাকে বিয়ে করছিলাম মগরা, মাঝখানে আমার বাড়িটা, মানে 5 টাকা ভাড়া। ওর বাড়িতে যেতে আইডে যাওয়া যায়, আর ওর বাড়িতে 5 টাকা, মানে আমার এখনের বউ। সে বাজারে একটা মাতবার, মানে চেয়ারম্যানই উনি চলাচল করতো আমার যে এখন বর্তমানে যে শ্বশুর ছিল। তারপর মনে করেন উনি গাজীপুরে জায়গা ছিল, ওনার ভালোই একটু অবস্থারই ছিল, মোটামুটি আর কি চলতো। তখন আমি কি করলাম, উনি আমার বললো যে অমুকের মেয়েটার তুই বিয়ে করবি, আমি ওই মেয়েটার দেখি নেই। তারপর আমি বলছি যে হ্যাঁ, কিন্তু ওনার আমি একটু চিনতাম, তার 2 ছেলে 1 মেয়ে, বড় এই মেয়েটা, কিন্তু আমার হাসুইটা অনেক ভালো, বর্তমানে যে হাসুইটা। তারপর আমি কি করলাম, আপনার ফোনের মাধ্যমে বিয়ে করলাম। আমার ভাই এলো ছুটিতে, ভাই আসার পরে যেমন আপনার যে বিয়েটা করাই দিল। তা ভাই ওই সময় বলছে যে শৈল এই মেয়েটা তুই বিয়ে করিস না। আমার আরও আব্বাই বলছিল, আমি কি আপনাদের টাকা পয়সা দিই, আপনারা যে ওরে পড়াই ঠেড়াই দিয়ে। পরে আমাদের আব্বাই বলতেন আসছে যে ওরা বাপের টাকা পয়সা দেবে। আমি না, আমার কোনো টাকা পয়সা দরকার না, আমি ওর বিয়ে করলাম। আমি একটা ব্যস্ত ছেলে আর ও একটা আনব্যস্ত মেয়ে। আমার পড়াশোনা সবার বিয়ে করলাম, মোবাইলের ভিতরে বিয়ে করলাম। ওই শফিকের ঘরের পাশেই মানে ওই মেয়েটার বাড়ি, ওই যে আমার বন্ধু শফিক ছিল, যারা তো হাতাহাতি হলো দুবাই, ঢাকা শহর একসাথে চলে গেছি। পরবর্তীতে মনে হয় আপনার যা বিয়েটা হয়ে গেল মোবাইলের ভিতরে বিয়ে হয়ে গেল। আমারও মনে হয় আপনি যে ওই তামাক, আমি মনে হয় আপনি যে আমার তামাক আর জানা, আমার ওই পার্সেল মার কাছে দেয়, মায়ের দুলাই ভাই দেয়, মানুষের কাছে মানুষে খুলে ফেলায় দেয় কি যে ওর ভিতরে তামাক। পরে আমার বড় ভাই ছুটিতে করে যাবে, খিলকাত আইসে বাসা তার, আমি আবার করছি বড় ভাইয়ের বুকে দেওয়ার চেষ্টা করছি যে বাড়ির ব্যাগের ভিতরে ঢুকে দিবি। খিলকাতে একজনটা বাবাইছি, ওই ফেল দিতে গেছে, ভাবি চালাকি করে খুলে ফেলাই আর দেখে কি যে আপনি যে ওইগুলা ভাই খুব রাগা রাখছে আমার উপরে। ভাই বলতে না, 2 ভাই এক জায়গায় থাকতাম, আমি 1 লাখ জায়গায় থাকতাম। ভাই অনেক বকাঝকা করলো। পরবর্তীতে আমি গেলাম, যার পরে মনে হয় আপনার যে এখন আমার কাছে 1 প্লাট রসুন জিজ্ঞেস করছে যে তুই কেমায় মাল আনছ। পরে আমি বলছি যে ভাই এই ফেলে মাল আনছি, অন্য বছর রসুন দিয়ে বাড়ি রুবেল করে নাম। তো ওই রুবেল মনে হয় আপনার যা অনেকগুলা মাল নিছে, কিন্তু রুবেল সরাসরি আমাকে দিতে লাগছে না। রুবেল ওমরের মাধ্যমে দেয়, লালটুর মাধ্যমে দেয়, একবারই কুষ্টিয়া। ওরা 2 জনে আনার পর ওরা 20টা আনে, 20টা নিয়ে আমার 18টা দেয়। আমি আবার 18টা কী করি, 100টা নাইম ভাইয়ের কাছে, 70 ভাইয়ের কাছে বেশি। আর আপনার যে মনে হয় ওই কিছু আমি 8টা আমি রেখে দিই, ওই 8টা আবার মনে হয় 80 টাকা বেশি। আমি আবার একটু উড়ে খাই। তো এই ফেলে দিকে আমার ভালো একটা ইনকাম হয়। আমি ওভার টাইম পেতে আছি ডবল। আজির আগে পাইতাম আপনার 1200-1300 বেতন মাসে, এখন পাইতে আছে 1800-1900, মানে আর ওদিক দিয়ে ওই মাল বেচার টাকা আইতেন আছে, ভালো একটা সিস্টেম আছে। এখন মনে হয় আমি চিন্তা করি এখন আমি 1047 বিল্ডিংয়ে, 940 বিল্ডিংয়ের কাম শেষ। তারপরে 1047 বিল্ডিংয়ে গেছি, মহাসিম ইঞ্জিনিয়ারের কাছে দিচ্ছে আমার। তাই মহাসিম ইঞ্জিনটা খুব ভালো। তারপরে ওই জায়গায় আমার 100 বিল্ডিং ছিল,
উনি যখন আমার ডাক দিত যে বিল্ডিং নাম্বার 61 63, আমি তখন ওই টার্গেটটা করতাম যে ওই বিল্ডিংয়ে দৌড়তে যাইতাম। তারপর স্যারের যে সময় করতো যে এই কাজ হয় না, আমি বুঝতে যাইতাম, আমি স্যারের সাথে বেশি একটা কথা বলতাম না, ওই কাজগুলো আমি লোকজন দিয়ে করায় রাখতাম। তাই সবাই জানতো। যে এরপর আমি ডাঙ্গি পেলাম, পোশাক পেলাম। এই পোশাকটা হলো বিএপি গাড়িতে নিত, এসির গাড়িতে কোনো লাইন মাইন ধরা রাখবো না। এর আগে লেবারের অনেক লাইন ধরা রাখছে। আমি করতাম কি সুন্দরভাবে আমার দিনটা চলতে লাগছে। 1047 বিল্ডিংয়ে অনেক লোকজন আমাকে এলাকার, মনে করেন ফরিদপুরের বহুত লোক আসলো ওই আরবটা কোম্পানিতে। দেখলে দেয় আমার অনেক আদর যত্ন করতো সবাই। আমি মনে করেন ভালোই লাগতো। আমি পড়ালা জানি না, কিন্তু আমি এইগুলো লিখে নিতাম আরেকজনের দিয়া। যে বেটা কাম করতো তাদের লেখাইতাম, আমি ওই কামটা করে দিতাম। মানে বুঝতে পারতো না, ঠিক আছে, সাড়ে সাথে জিগেই তো। মানে তখন আস্তে আস্তে আমি ভাষা বসে শিখতে নাকি, ইংলিশ শিখতে নাকি। তারপরে মনে করেন হঠাৎ একদিন ওই শফিক আমার ফোন দিল যে আতিমুল্লাহ বাড়িতে বিয়ে করলাম না, ওরা মোল্লা গোষ্ঠী, ওরা মোল্লা গোষ্ঠী, ওর সাথে অনেক দিনই আমার ওটা চলা আছে। ও আমাকে ফোন দিল যে ভাই তামাক পাওয়া যায়? আমাকে হ্যাঁ তামাক এই জায়গায় আছে। আমার 3টা তামাক দেবা? আমাকে 3টা তামাক নিই। হ্যাঁ 3টা তামাক লাগবে। আমাকে 30 টাকা লাগবে 3টা তামাক নিতে নিকে। ও যাবে আরই থাকতো। ও কী করলো, আমার ওই 1047 বিল্ডিংয়ে ও মনে হয় নগদে 5 মিনিটের ভিতরে গাড়ি নিয়ে বললো। ও আইলো আর 2টা পাকিস্তানি চিকুটি এলো। আসার পর ওরা যে আগে আমাদের 20,000 লোক থেকে এক ক্যাম্পে, ওই লোকের যেই আপনার ক্যাম্পাস আসলে উনি হলো ইন্ডিয়ার একটা আর পাকিস্তানি একটা আর মিশরি আসলে একটা। তাই মিশরিটা হলো 1 নম্বর। ওদের কাছে আগেই বইলেইছে, ওদের কাছে বইলে আইসে। আমার ডাক দিচ্ছে যে কোথায় তুমি মধু? আমি কই এমুক জায়গায়। কয় এদিকে আসো। পরে বলি উনি আমার কী করলো, 30টা টাকা দিল। 30টা টাকা দিল পর আমি ওমরের কাছে গেলাম। ওমরের কাছে যে 3টা মাল নিলাম, 3টা মাল দিয়ে 30টা টাকা তোর কাছে রাখ। আমি টয়লেটে ঢুকিয়া সাইড থেকে উঠু উড়েছি। উড়ে আমার কোচে রাখছে আলাদা। আর ওই 3টা আকবরের কাছে দিছি। ওই আকবরও আমার কাছে ডুবে গেছে। আকবর আমি অনেক ভালো আনতাম ছোটোকালের থেকেই, দুজন একসাথে চলে যাইতাম। ওই আকবরও আমার ওই আরবটা কোম্পানিতে গেছে। তা দুজন একসাথেই খাই, দুজন এক জায়গায় থাকি। তা আমি বলতেছি কি আকবর এক কাজ করে, মাল 3টা তোর কাছে রাখ, আমি সবাই নোট বইটা নিয়ে আমরা ক্যান্টিনে যেয়ে কিছু খাম। তা পাকিস্তানি দুজন খারাপ হয়েছে আর শফিক খারাপ হয়েছে। আমি আর আকবর যখন নোট বইটা নিয়েছি, তাহলে পাকিস্তানি বললাম যে বন্ধু আর চলো কিছু পিয়া না খা, ক্যান্টিন में जाने का। পরে বলতে যে নেই নেই আমি নেই পিয়া না বন্ধু। পরে কয়ে মাল দাও। এই বিধায় কেমন করে আকবর স্টিক নাকি ইয়াবা? না স্টিক না, ওই স্টিকি স্টিকি, হ্যাঁ গাঞ্জা। তেমন মনে হয় ডুবে শহরে গাঞ্জা চলে না সহজে। তেমন মনে হয় আপনি যে আগুয়েছে, আগুয়ে শফিকের কাছে দিয়েছে আর ছাবাদ আকবরের দৌড়ে লাইছে পর। আর ওরা কি করছে, ওই ক্যাম্পাসের কাছে দিয়ে ওরা দিয়েছে, ওরা গাড়ি নিয়ে গেছে গা, ওই মাল 3টা নিয়ে গেছে গা। এখন আমি আগে থেকে হরে গেছি। হরে যে আমি চিন্তা করি কামটা কেমন হলো। আমার তো কাম সারা, আমার আর মাত্র 2 মাস বাকি আছে, ভিসা লাগে না। এই মাত্র হালাই আমাকে ধরাই দিল। আমি চিন্তা করলাম যে কামটা হলো কেমন। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে। আপনারা শুনছেন সিক্রেটস। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. প্রিয় শ্রোতা, আরও একবার স্বাগত জানাচ্ছি সিক্রেটসে। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজি কিবরিয়া আপনার সাথে রয়েছি। আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর
আপনাকে ধরছে কে? আমার ধরছে মনে হয় আপনার ক্যাম্পাস ওই মেশুরি বাঙালি ইন্ডিয়ান অন্যরা ধরছে। ধরার পরে মনে হয় আকবরের ধরছে। আমি মনে হয় হইরেছি, আমি উমরের কাছে গেছি, উমরের কাছে আর লালটুর কাছে, যা মানে ও দুটার কাছে আবার আমি আনতাম। যাই কইতে আছে উমর তুই মাল আনছো কার কাছে? ও কয় লালটুর কথা। লালটু যার রুবেলের কথা কইতে আছে না, নসুন্দি বাড়ি, ঠিক আছে, কিন্তু মেন মালটা হলো রুবেলের। এখন মনে হয় আপনি যে রুবেলের কাছে মাল, কিন্তু আমার কাছে কোথায় আছে, আমার কোথায় চল যাই। গেছি পরে মনে হয় আমি আর ওই লালটু আর ওমর তিনজন গেছি, আকবরে ধরে নিয়ে আটকাই দিছে। আমি গেছি যাই না, পুলিশে না, ক্যাম্পাসে, মানে আমাদের সিকিউরিটি আসলে আলাদা। আমাদের ক্যাম্পাসে লোক আছে, আমাদের 20,000 করে লোক থাকতাম, জায়গায় জায়গায় থাকতাম, জাবের আলী, আলকোল, সোনাপুর যায়, তারপরে আপনার অনেক জায়গায় আছে, পাটডুবাই, দেড়াডুবাই, এইসব জায়গায় লোক থাকতো। আমাদের ক্যাম্প ছিল যে 20,000 করে 10,000 করে লোক থাকতো। পরবর্তীতে ধরা দিয়ে গেছে। পরবর্তীতে মনে আমরা 4 জন হয়েছি, আকবর, আমি, ওমর, লালটু। আমাদের তো 4 জনের পতাকা নিয়ে গেছে, একটা পতাকা না হলে রাস্তায় দিতে পারবো না। পরে ওরা রেখে দিয়েছে, রেখে দেওয়ার পরে মনে হয় আমাদের আমরা চিন্তা করলাম কি, লালটুকে কইলাম, লালটু হাসা কথা কয়, মালটা কার কাছে? এখন ও কইতে আসছি কি মালটা রুবেলের কাছে। তা আকবরের কোনো দোষ না আমার, আমি তারপরে আকবর সে আমি একটু দোষী বেশি, আমার সে রুবেল একটু দোষী বেশি, ওমরের সে লালটু বেশি, আর 1 নম্বর হলো রুবেলের কাছে মালটা। পরবর্তীতে মনে হয় আমরা 3 জন যুক্তি করে, 4 জন যুক্তি করে করলাম কি রুবেলে ধরাই দিই। তারপরে করলাম কি রুবেলে কুয়েটে রুবেলে ধরাই দিলাম, যাই দেখি রুবেলের কাছে প্রায় মনে হয় 1 পা মাল হবে, একটা পানির কুলারের নিচে রাখছে। যাই ওর কাছে জিজ্ঞেস হয়েছে যে মাল আছে, পরে কইছে যে নাই, মাল নাই। ওই আপনার ক্যাম্পাসে ওরা 3 জন গেছিলো, আর আমরা 4 জন গেলাম, 7 জন, আর মেতরা ছিল 5-7 জন। ওরা গেছিলো, ওরা যে রুমটা ঘেরাও করে আপনার যে ওই মালগুলা পাওয়ার পরে রুবেলে একটা থাপড় দিয়েছে। থাপড় দেওয়ার পরে ওরা নিয়েছে, আনার পরে 5 জন আঁকড়াই থইছে। 5 জন যেমন রুমের ভিতরে আঁকড়াই থইছে, একটা বেসিং দিয়েছে, কইছে ওই পেশাব করবি, আর 2 লিটার পানি দিয়ে গেছে, যে পানি খাইলে এইগুলা খাইস। পরবর্তীতে মনে হচ্ছে আপনার যায় এর ভিতরে দিয়ে সকালবেলা খুঁজছে, মিস্টার আলা আছে, কোম্পানির হেড অফিসার, মানে সিকিউরিটির অফিসার। আসার পরে খালি জিজ্ঞেস আসছে, আর আমার থাবুর দিছে, থাবুর দিয়ে কয় বেটা তুই যে চাকরি পেয়েছিস তুই এবার এর ভিতরে গেছর কে? ঠিক আছে, আমার আরাম মাসে রাগারাই করতে আছে। তারপরে মানে যারা আমার চেনে তারা সবাই আমার বকাঝকা করতে আছে, তুই কি করলি? আর আমার তো এখন আমার মাঝে মাঝে তো ওই যে খাইতাম, আপনার মদ খাইতাম, তারপরে গাঁজা খাইতাম, তো মানে বেশি একটা মাথায় কাজ করতো না। তো এখন মনে হচ্ছেন আপনার যে ধরার পরে মনে হচ্ছেন আমরা দেখি কতক্ষণ পরে আপনি ওই আলা আসার পরে আমাদের জুস খাওয়ালো, কেক খাওয়ালো, খাওয়ানোর পরে দেখি যে কতক্ষণ পরে চাই দেখি একটা গাড়িতে 5টা ডিবি এসে, মোটা তাজা 2টা গাড়ি নিয়ে এসে আনার পরে মনে হচ্ছেন আমাকে খুললো, 5 জনরে খুলে নিয়ে ওই কেকটা খাওয়ানোর পরে ডিবিতে কইতে আছে মালগুলা বিছাইলো, পেপারের উপরে বিছাইয়া ছবি তুললো। ছবি তোলার পরে আমাকে মনে হয় 5 জনের 5 ওয়ালে খাড়া করালো, 4 জনের 4 পাশে, মানে আরেকজনে 1 কোনায় কোনায়, পরে একজনে মাঝে কোনো বেল দিয়ে খালি টুপুস খালি পিটায়, খালি পিট বেশি পিটায়, আর বাবার মারে করে ব্যাক করে পিড়ে আসছি। কতক্ষণ আকবরে পিটায়, তারপরে আমার পিটায়, তার ওমরে পিটায়, তার লাল না জেলে না তখন আপনার ওই ক্যাম্পাসের ভিতরেই, ক্যাম্পাস মানে পিটে সিএডি দেয়। ও আচ্ছা আচ্ছা, তখনও জেলে যান নাই? না, তখনও জেলে যায়নি। তারপর ওই থেকে মনে হয় আপনার যে কি করলো, আপনার ওই থেকে আবার রুমে নিয়ে গেল, রুমে সব কিছু চেক ইন করলো, কেউ কিছু পাইলো না। না পাওয়ার পরে মনে হয় আপনি রাতের ভিতরে ওই যে হ্যান্ডকাপ না, ওই যে কি জানি টাচের জিনিস টানলে খালি 8টায় প্লাস্টিকের জাতীয়, ওইগুলো বড় বড় দিয়ে বাইন দেয়, সবাই রাতে দিয়ে দিয়েছে। পরবর্তীতে মনে হয় আপনি গায়ে তুলে নিয়ে গেছে বেলা আপনার মেডিকেলে নিয়ে পেশাব আর আপনার রক্ত নিল, মানে ওই টেস্টটা করবে খায় কিনা, হ্যাঁ খায় কিনা, কেরা কেটা করে। পরে আমাকে 5 জনের চেক ইন করার পরে আমাকে নিয়ে একটা রুমের ভিতরে করে তুলো, অন্ধকার, মানে কিছুই বোঝা যাইতে না, কোথায় আছি, ভালো লাইটের আলো, কিছুই বুঝি না। তারপরে বলতে এই ভিতরে দেখি আমার সিএডিতে ডাক দিচ্ছে মোহাম্মদ সিএডি, আমার ডাক দিল সোহেল রাজা কে হয় কাহামিলা হয়। পরে আমি আর কি সব কিছু কইলাম, কইতে আছে যে কেমাই তোরা খেলি। আমি কই দেখেন এই ঘটনা, আমার কাছে কিছু লোক আছে, আপনার ধরাই দিন, আপনি আমার সাইডে দেন। কই কেমন লোক? আমি কই কি যে আছে যে খায়। আচ্ছা কেমাই ধরা খেলি? আমি কই শফিক আর 2 পাকিস্তানি আছে না, এরা জাবের আলী থাকে, এরা ধরাই দিছে কেমায়। আমি ওরা ফোন দিয়েছে, নিতে চাইছে, আমি আনিয়া ওর কাছে ও 1 নম্বর, ওর কাছে ও আনে, ওর কাছে ও আনে, তারপর আমি লামা মিলে 4 নম্বর, আকবর হইলো 5 নম্বর, আর ওরা আইয়া নিয়ে গেছে 3টা, ওরা খায়। আমি কই হ্যাঁ। এবার মনে হয় ওই এমপি নাম্বার আছে আমার, আসলে 33-177, ওই এমপি নাম্বারের পাশে টিভি দিলেই মানে কেটা কোন জায়গায় কাজ করে না করে সব কিছু বোঝা যায়। এর পরবর্তীতে আকবর এটারে শফিকের বাসায় গেল, শফিকের বাসায় যায় দেয় কি তামাক মামাক অনেক কিছু। তারপরে আপনি 2 পাকিস্তানের ঘরেও পাইছে,
ওরা আবার ছিনতাই মিতাই করতো বেতন শেষে মানুষের গুতাই মুতাই হাঁটু রেখে তারপরে কি হলো আপনার সেটা বলেন, আপনার দিকে থাকেন। পরবর্তীতে ওরা ওই জায়গায় বলে অগো ধরে নিল, ধরে আনার পরে আমাকে ছাড়িয়ে দিল, ছাড়িয়ে দেওয়ার পরে মনে দেন 5 জনকে ছাড়িয়ে দিল আর 5 জনের সাজা হইলো। ওমর রইলো, লালটু রইলো, 2 পাকিস্তানি রইলো, শফিকরে আমারে আর আপনার রফিক আসলো সিদ্দিকের পোলা, ওর বাড়িও সিরেন, ওরও নেস হলো, ওরে এগুলারে ছাড়িয়ে দেওয়া হয়েছে, 5 জনের ছাড়িয়ে দিল। পরে আমার কোম্পানিতে গেলাম, কোম্পানিতে যাওয়ার পরে শফিকের ট্রান্সফার মানে আপনার বাংলাদেশে পাঠাই দিল। এরপরে আমারও মনে দেন আপনার পাঠাই দেবে, ওরা আমার রিজেন করলো যে তুমি কাজ করলে করতে পারো, তোমার ওই আগের যে ডিউটিটা আছে এই ডিউটিটা দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। তারপরে আমি বলছি যে হ্যাঁ আমি করবো, আমি কাজ করবো, আমি থাকতে চাই, আমি যাইতে চাই না। পরবর্তীতে আমি করার পরেও আমার মনে দেন কাজে দিয়ে দিল। এখন আমার গাড়িতে গেলে শরম করে, মাইসে চাতায় যে আবার ওখানে গেলে সাইডে গেলে শরম করে, কাজ করতে হবে। আগে মনে দেন অনেক হ্যামশ্যামভাবে ঘুরছি, এখন মনে দেন এই ঘটনা। পরবর্তীতে মনে দেন আমি করলাম না রে আমিও চলে যাম। পরে আমার ওই কোম্পানিতে রিজেন্ট মেরে দিয়েছে। রিজেন্ট মেরে দিতে আমি চিন্তা করলাম যে আমার 2 ভাই আছে, আমি আবার যে ফেলুক আমি কিছু টাকা পয়সা পেলে আমার আবার আইতাম। আমি করলাম কোম্পানি আমি আপনার 1,20,000 টাকা পেলাম বাংলার, তখন আমি 5,000 5,500 টাকা পেলাম আমার ফিনিশিং আম দেখে। তারপরে বলতে আমি করলাম কি আমার বোর সাথে দেখলাম কন্টিনিউর কথা চলতোই, খালি কথা চলতো যে নতুন বিয়ে করছি। পরবর্তীতে মনে দেন আমি আসলাম, আমি করলো কি আমি ডাইরেক্ট বাড়িতে এসে বললাম, বাড়িতে এসে বলে ঢাকা আসলাম। ঢাকা এয়ারপোর্টে কোনো আমার আব্বা আমার রিসিভ করলো, তখন আমি মত নিয়ে এসেছি। পরে আমার এয়ারপোর্টে ওই মতের বোতলটা রেখে দিল পরে আমি আসার পরে এখন মনে বুঝলেন আমি করলাম কি দেশে গেলাম, আমার আব্বা আমিও যাবো। পরে আমি বলতে চলেন যাই, তোর শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু দেওয়ার কথা, ফার্নিচার মানিচার এইটা সেইটা অনেক কিছু দেবে। আমি আব্বা কিছুই আনবো না, আপনি আনলে আনেন, আমি কিছুই আনবো না। পরবর্তীতে মনে দিন গেলাম, যাওয়ার পরে মনে দেন আপনি যে বউটারে উড়ে আনলাম, উড়ে আনার পরে বললো যে আপনি 10,000 টাকা খরচা গেল। আব্বা কয় কি ঘরটা দিয়েছে না, দরজাটা নেই, কয় শরীর এক কাজ কর 2টা দরজা কেন। 2টা দরজা গেলাম 14,000 টাকা দিয়ে, কয়টা গরু কেন, একটা গরু কিনছিলাম। এখন মনে দেন জায়গা আমাকে হেমন বেশি নাই, যেমন আমরা 5 ভাই জায়গা আবার একটু কমই, মানে 5 ভাই মানে 5 কোটি গজ উঠাম, মানে হেমন একটা আতির নাই, কিন্তু জায়গা আছে অল্প। এখন মনে হয় আব্বাই করলো কি ওই বউ আমার বউ আর মনে হয় মা ওই ঘরে থাকে, আমাকে ঘরে থাকে, আব্বাই ঢাকায় থাকে, ছোটো মায় ঢাকায় থাকে, ভাবি ঢাকা ফ্লাইট কিনছে খিলগাত পুরান বাজার, ওই জায়গায় ফ্লাইট কিনছে একটা ভাই 18,000 টাকা 18 লাখ টাকা দিয়ে। তখন ওই জায়গায় থাকে, মাইয়া কলেজে পড়ে, ছেলেও পড়ে, বেশ একটা বাড়িতে যায় না। তাই এইবেলা আমরা রয়েছি, ওই ঘরে একটা ঘর মনে হয় বোনেরা গেল রাগারাগি করে, ওই আর ছোটো আম্মাই গেল ওই গাছ লাগাম, আব্বাই যাই দখল করতে চায় না, আমিও দখল করতে চাই, বড় ভাই দখল করতে চায়, ঘর হলো একটা। পরে আমি বললাম যে যা আর বিদেশ যাম না, যে ঘর কেটা নেয় ওই ঘরে মনে হয় আমি থাকা শুরু করে দিলাম। আমার ভাই আমার ভাবি আমার বাইর করে দেয়। আমি বলছি যে আমি তোমার যে টাকা দিচ্ছি আমার 50,000 টাকা দাও, আমি তোমার মনে হয় বিদেশ থেকে 50,000 টাকা দিচ্ছি, তারপর দাদির খানায় 20,000 টাকা দিছি, প্রায় 70,000 টাকা। দাদির টাকাটা না দাও তুমি আমার, আমি তোমার যেটা দিচ্ছি তুমি ওইটা দিয়ে দাও, আমি বেরিয়ে যাই, দরজা বানাইছি দরজা দিয়ে দাও না, টাকা দিয়ে দাও দরজা, আমি চলে যাই, আমি আর একখানে সরকারে সারপোরা দিয়ে থাকবো। পরবর্তীতে মনে হয় আসার পরে বউ নিয়ে থাকা শুরু করে দিলাম। এখন মনে হয় ঢাকায়, কিন্তু বউটা আমার বেশি একটা পছন্দ নাই, সত্যি কথা, বউ পছন্দ হয় না, বউ বেশি একটা পছন্দ না। তেমন মনে হয় তখন কি দুবাই থেকে বাড়িতে আসছেন? হ্যাঁ তখন বাড়িতে আসি পড়ছি, দুবাই কি জেল টেল খেটে আসছেন? হ্যাঁ জেল মেল খাইটা আমি কোম্পানিতে পাঠাই দিল, কোম্পানিতে থেকে আমি দেশে একবার বাংলাদেশে পাঠাই একদম। আর যেতে পারবেন না দুবাই? না আর দুবাই যেতে পারবো না, তারপর যাইতে পারবো নতুন করে যাইতে হবে, সব পালা ঢুলাই দিয়ে, পরে কোনো রেকর্ড বের করা যাবে না। তারপর পরে আমি আসলাম, আসার পরে ঢাকা আসার পরে হাসানের হাতে আমার হাতে ভালো খাতির, হাসান আমার এক চাচা হয়, ঠিক আছে, দুইজনে তামাক মামাক খাই ঘুরি মুড়ি এদিক সেদিক, ঠিক আছে। তারপর আমি হাতের কাজটা সুন্দরী আমার, আমি রঙের অনেক সুন্দর সুন্দর কাজ জানি, বাইর সাইডের কাজ জানি, ভিতরে পুলিশের কাজ জানি, এই বুঝতে আমি জায়গায় জায়গায় কাজে যাই, গাবতলি কাজে যাই। তারপর আপনার একদিন কালশির মোড়ে কামে গেলাম, একজনের কামে যাওয়ার পরে গাবতলি কন্ট্রাক্টর করে কি হিমায়তপুর আমার একটা কাজ আছে, তুই ওই কাজ করবি নি। পরে আমি ওই কাজে যাবো, তো হিমায়তপুর বাজারের পাশেই কালা আজিদ ভাই, মাহাজুন আজিদ, এরা নাম করা টাকা পয়সা আলার লোক। আমি ওই বেড়তে কাজে গেলাম, কাজে যাওয়ার পরে কন্ট্রাক্টরটা গাবতলি থাকতো, তো আজিদের বেড়তে কাম করলাম, বাইক সাইডে কাজ করলাম, 5 তলার আউট সাইডে, আমি আর খলিল ভাই আর আমার এক ফুয়াতে বলে জামাই আসলো, রশিদ দিয়ে মাল দিত, তাই আমি ওই খলিল ভাই আবার স্টিক খাইতো, 2 ভাই খাইয়ে নামতাম। তো ওই কালা আজিদ ভাইয়ের ভাই একজন জলমের বাবা খায়, ওর মনে হয় যেন আপনার যে হিমায়তপুরি বাড়ি, আর ছোটো ভাই রাস্তার পাশে ওর ঘর। তা আমিও যেমন ওই স্টিক মিস্টিক খাইতাম, তা আমার ভালোই, মানে আজিদ ভাই ভালোই, লোকটা ভালো আর কি, খুব ভালো, আর তো নামাজ পড়ে। তা উনি মনে হয় আমার টাকা পয়সাটা ভালোই ওই কন্ট্রাক্টরতে লেনদেন করছে। এবার কন্ট্রাক্টর টাকা উঠে নেয় আর ভাঙে, টাকা উঠে নেয় আর ভাঙে। আমি মনে হয় কী করবো,
আপনি যে মনে করেন ওই কন্ট্রাক্টর লাস্টে আমাকে বাজাই দিয়ে আইডিয়েছে আজিজ ভাই কথা তুই আমার বিল্ডিংয়ে কাম কর। তোমার আমি বললাম যে ঠিক আছে। আজিজ ভাই বিল্ডিংয়ে যে কদিন কাম করলাম, ভালো টাকা পয়সাই দিলাম। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নিচ্ছে এই পর্যায়ে। আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/iloveDhakaFM। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতির পর আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসছি। শুনছেন ঢাকা FM 90.4। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me Archie Kibriya, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার। শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেটস শুনছেন আপনি, এবং আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর এইবার মনে হয় নুনমাগো 5 তলা শ্যামপুরের কোনার পশ্চিমে যে বাড়িটা 5 তলা, ওটাই কাজ করলাম। আলাদ ভাই তার ওরা সইতে থাকতো, ওরা 6 ভাই, প্রায় ওটা 5 তলা 2 ইউনিটের বাড়ি। 1,80,000 টাকা কন্ট্রাক্ট নিলাম। ওরা কি করলো, কাম করার পরে আমার প্রায় 1,25,000 টাকা দিয়েছে। পাইতে গেলাম 50,000 টাকা। ওই দিন 5 তলায় কোনো রই মজুরি কাজে গেলাম, 25,000 টাকা। ওই বাগান বাড়ির কাজটা করছি। ওইটা করার পরে আপনার এইবার গেলাম আমি মজিবরের বাড়িতে। মজিবরের 3 তলা বাড়ি, ডিজাইন হবে, ওয়াল ডিজাইন হবে, আপনার সিলিং ডিজাইন হবে, ওয়াদার মানে দামি রং হবে, অনেক সুন্দর করে। আমি তারে বললাম যে আগে একটা মাজন আজ এইটারে পাঙ্খ মজিবারে বললাম যে ভাই আপনি আগে একটা কাজ করেন, আপনি আমার একটা রেট দেন, কত করে দেবেন, মানে চুক্তি দেন। আমি কইছি যদি আমাদের করান আমার এক ফিট 10 টাকা করে দিতে হবে। লাক্সারি দেওয়া আছে 17 টাকা 18 টাকা। আর আপনি প্লাস্টিক বিল করলে আপনি আমার 6 টাকা 7 টাকা দেবেন। ডিস্টাম্বার করলে 3-4 টাকা দেবেন। এটার কাজ কি হবে? এটা হবে মনে হয় দেওয়াল, সিলিং, এইগুলো হবে। আর উনি বলতেন আছে যে আমার 3 তলাটার ভিতরে ডিজাইন হবে, বাজারে যে ডিজাইন আছে বাঁশের জোর মানামু, আর উপরে সিলিংটা ডিজাইন করুন, চান তারা সূর্য নুজ মানাম। আমি বলি আপনার এভরিথিং সব কিছু আমি করে দেবো। বাজারে কিছু লোক আমার হাতে পরিচয় আছে, ওরা ডিজাইন করে। ওকে নিয়ে গেছি, নিয়ে সব কাজ করাইছি। উনি আমার টুকটাক টাকা দিত, কিন্তু বিল্ডিংটায় ম্যাক্সিমাম 3 থেকে 3.5 লাখ টাকা বিল আসে। উনি আমার লাস্টে কী করলো, 2,20,000 টাকা দিল। আর আমি 1 টাকাও দেবো না। এইবার ওর বাড়ি গনি, পাশের বাড়ি, সারা অনেক টাকা, প্রচুর টাকা। ও খালি আমার পিছিয়ে লাগিয়ে থাকতো যে তুই আমার কাম করবি। এই পাশে বাতেন আমার যেন আমার নিয়ে কামে নিয়ে পাগল। প্রায় শ্যামপুর এলাকার অনেক মানুষ আমার কাজের জন্য পাগল। কিন্তু আমি চান্সই পাই না, মানে আমি লোকজনদের করাইতে নাচছি। এই ভিতরে আমার ছোটো ভাই আমার থাকতো, আর আমি ডুবাই পাঠাই দিয়েছি। আর ডুবাই পাঠাই দেওয়ার পরে এই ভিতরে মনে যেন দেখি কি একদিন মনে যেন আমি ফারুকের বাসাচ্ছি, ফারুক আছে, ফারুকের বাসায় ভাড়া থাকতাম। ফারুক দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো শ্যামপুর বাজারে দেয়। ও দেখি আইয়ে দেখি ওই বাবা খাওয়া শুরু করে দেয়। বাবা তখন আমি চিনতাম না, এখন ওই লাল ট্যাবলেট দেখতাম। ও কই দিচ্ছে কি তোর তামাক আমার বাবা। ও দেখি আমার একটা বাবা আমার একদিন রাত্রে খাওয়ালো, সারা রাত আমি হজাক রইলাম। আর সুন্দর কথা কওয়া যায়, মোবাইলেও ফিলিংস লাগে, ঠিক আছে, সব দিক দিয়ে ভালো লাগে। মেয়েদের একটু নিশা হয়, অমুকের সাথে কথা বলি, অমুকের সাথে কথা বলি, এইগুলি আমার কাছে ভালো লাগে। কিন্তু আমি একের মাঝে কেড়েতে খারাপ ব্যবহার করি না। পরে খাইতে তখন মনে হচ্ছে আপনি যে ওই মাইসে কী করলো, আলাদ বাইক বিল্ডিংয়ে দিলে ওইখানে 50,000 মাইল। তারপরে মনে হয় আমি ডেলি আপনার ওই বাইসেটে কাজ করতাম। ডেলি সকালবেলা আমার আস্তে আস্তে খাওয়াই গিয়ে দিল শাহিন, আর আপনার এই যে বাতনে বলা শাহিন শ্যামপুরের, আর মনে হয় ফারুক আর সুজন, দোকানদার সুজন, শ্যামপুরের দোকানদার সুজন,
সুজনের বারিন্দায় আমি থাকতাম, সুজন থাকতো ভিতরে, সুজনের বউ নাই, মা আসলো, বোনের আসলো, ওরা আলাদা ঘরে থাকতো। আর সুজন যে ঘরটা থাকতো ওই ঘরের বারিন্দায় আমি থাকতাম। তা আমি করতাম কি, আমার জীবন আস্তে আস্তে পিনি খেয়ে পড়ছে। আমার আর না খেলে ভালোই লাগে না, না খেলে শরীরে দুর্বল হয়ে যায়, না খেলে আমার সেটা হয়ে যায়। এখন আমি মনে করেন কী করতাম, আমি তখন ওই যে 3 বিল্ডিংয়ের কাম চলে, বাতেন কাকাটা চলে শাইনগোটা, আর ওদিকে চলে পাঙ্খু মসজিদটা, আর আপনার এই যে গণিতটা 4 তলা, ওইটা হলো 3 তলা, বাতেনটা 2 তলা। বলে যেন আমার ভালো একটা টাকা আসবে এই জায়গায়। শাইন বুঝতে পারছে, শাইন এই বেলা কী করলো, আমার আরও বেশি খাওয়ালো। তখন আমার মনে হয় আগে কিনা খেতাম না, এখন আমার কিনা খেতে ইচ্ছা করে। ওরা মনে হয় আমি মনে হয় সুজনও বেছে, সুজন মনে হয় না পাইলে পাগল হয়ে যায়। তখন সুজন মাঝে মাঝে আমার দোকানেও বুঝে দিত, দোকানে বিক্রি করতাম এটা সেটা। মানে তখন দেখি সুজন হাতে করলে সুজন ওই বাবাও আনে, আপনার ইয়ে গুনে গাঁজা মানে, আবার মনে হয় যেটা ভালো ভালো খায় খারাপটি মানুষের কাছে বিচারায়। আবার কিন্তু ওর দোকানটা শ্যাম্পুরের ভিতরে ভালোই চলে, খুব সুন্দর চলে। ওরা মানে ও যে ইনকাম করে সবই ব্যাংক গেলায়, দেনা থাকে, কিন্তু দেনা থাকলে কী হলো, ওরা বলতে দেখি গনি ভাই বিল্ডিংটা আমি সুন্দর করে রুম করলাম, আমি একা একা কত কষ্ট করতাম, মনে হয় যেন 22 সাইডে একলা এই আড্ডে মারতাম, এই আড্ডে মারতাম, আমি কাজটা কত সুন্দর করে উড়ে দিছি। সেই লোক করলো কি 1 লাখ 1.5 লাখ টাকা দিয়েছি, 1,07,000 টাকা দিচ্ছে আমারে, আর কয়েক টাকা দেব না। এবারে গনি দিল না 43,000 টাকা, ওদিকে আপনার পাঙ্খু মজিবার প্রায় মনে হয় আপনি 3 থেকে 3.5 লাখ টাকা দিলে আমার হয়, হে দিল আমার 2,30,000 টাকা গেল। এইদিকে মায়ের বাতানের বিল্ডিং আছে, শাইনগো বিল্ডিংয়ে, শাইনগো বিল্ডিংয়ে কিছুদিন কাজ করলাম, ও দিল 15,000 টাকা কাম। আর আমার পার ডেতে এখন নিশে হয়ে গেলো, আমার মাল লাগতো আপনি 4-5টা মাল লাগতো। কি মাল এটা? ওইটা হলো ইয়াবা। ইয়াবা তখন মনে হয় দেওয়া যায় কালাজিদের ভাই ছোটটা। আর ওই আপনি লাস্ট কবে খেয়েছেন ইয়াবা? ইয়াবা লাস্ট আমি আপনারা মনে হয় প্রায় আপনার 2 মাস হবে। 2 মাস, তার মানে আপনি এখনো আছেন এটার মধ্যে? হ্যাঁ, মানে এখনো কম খাই। ইয়াবা খান আর হচ্ছে আপনি স্টিক নেন? হ্যাঁ, স্টিক আমার লাগবেই। আপনার ওয়াইফ কি আছে আপনার সঙ্গে? হ্যাঁ আছে, আমার বাচ্চা কাছেও আছে। বাচ্চা কয়টা? বাচ্চা আমার 3টা মেয়ে। আপনার জীবনটা এরকম হওয়ার পেছনে কারণটা কি আপনি বলেন তো, এক কথায় যদি কারণ বলেন। কারণটা আমার বাবা। কেন বাবা? বাবা যদি ঠিক মতন পড়াইতো লেখাইতো তাহলে তার এমন হতো না। কিন্তু বাবা তো আপনাকে সামর্থ্য অনুযায়ী শাসন করেছে, পড়াশোনা করার কথা না, বলেছে। এটা হে করে নাই কেন, আমাদের 4 ভাইয়ের দিক সে বেশি একটা খেয়াল দেয় না। এখন তো বোঝেন, তাহলে এখন কেন সরে আসেন? এখন আমি সরে আসবো, মানে আমার একটাই, আমি ভালো হয়ে যাব। মধু ভাই, আপনি যে গল্পটা এখানে আজকে বললেন, এই গল্প বাংলাদেশের অনেক খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গল্প। হ্যাঁ, এবং এই যে প্রেম ঘটিত ব্যাপার, অকাল পক্কতা, দেশের বাইরে চলে যাওয়া, দেশের বাইরে গিয়ে ভালো মতো কোনো কাজ না করা, তারপর আবার দেশে ফেরত আসা খালি হাতে। দুবাই যদি মাটি কামড়ে পড়ে থাকতে পারতেন, কিছু না কিছু তো হতো। সেখানে কেন হয়নি? বউটা ঘর থেকে চলে গেল, কার জন্য করবো? সেখানে একটা স্বপ্ন ছিল, স্বপ্ন চলে গেল। আমি সবসময় একটা কথা বলি দর্শক এবং শ্রোতা, আজকে এখানে যে মধু ভাইকে আপনারা আমি যে উপস্থাপন করলাম, হয়তো শোনার জায়গা থেকে অনেকেরই ধৈর্যচ্যুতি ঘটেছে, আমার নিজেরও মাঝে মাঝে ধৈর্যচ্যুতি ঘটেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা মানুষ জেনে শুনে কখনোই নিজেকে নষ্ট করে না, একটা মানুষ ইচ্ছাকৃতভাবে কখনোই বিপথে যায় না। আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলে এসেছি সিক্রেটসে, যে প্রত্যেকটা সিক্রেটস আপনাকে এমন সব ঘটনার মুখোমুখি করিয়ে দেবে যে আপনি অবাক হবেন। এবং আমি যখন ঘটনাটা উপস্থাপিত হচ্ছে, যে ভুলটা উপস্থাপিত হচ্ছে, যে অপরাধটা উপস্থাপিত হচ্ছে, আমি চোখে আঙুল দিয়ে সেই অপরাধের পেছনের কারণটা আপনাদেরকে দেখিয়ে দেই এবং পরিণতিও দেখিয়ে দেই। এটা তো আপনার 2 নম্বর, মানে ওয়াইফ তো হলো আপনার দ্বিতীয় ওয়াইফ, তাই তো? তো কি করবেন? ওয়াইফের সঙ্গে সংসার তো করবেন নাকি? হ্যাঁ, চলতেছে ভালো ভাই, আমার তো সমস্যা নেই। কি ভাই, মনে তো ধরলো না, এই যে বললেন মাঝখানে, এখন তো মনে ধরে? তার পছন্দ হয়? আমার মেয়েটা হওয়ার পর না, বড় মেয়েটা হওয়ার পর ওই মেয়েটা যে আমার চায়না ওয়াইফ ছিল, ওর সাথে আমি একবার দেখা করলাম দেশে আসার পরে। ও আমার ডাইকে নিল, ডাইকে নেওয়ার পর ওর ভাবিরা আমার এক রুমে দিল। এখন দেখলাম যে ওর বাচ্চা আর আমার মতো বউ গর্ভবতী হয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম কি, আমার একটা ইচ্ছা ছিল ওরা মারম, কিন্তু আমরা তখন আমরা কথাবার্তা বলা পরে ওরা আমি বললাম যে তুমি আমার সাথে জীবনে দেখা করবে না, তুমি তোমার মতন সংসার করো, আমি আমার মতন সংসার করি। আপনি মাফ করে দিয়েছেন মন থেকে? না, মন থেকে এখন মাফ করে দেন না, কেন মাফ করে দিন। আর তারপরে এর জন্য হয়তো আল্লাহ আপনাকে অনেক বড় রিওয়ার্ড দিবেন। মানে আমার একটা জীবনে ভুল হয়ে গেছে কি কিবরে ভাই, একটা ছেলে আসছিল মানে চাপাই বাড়ি নবাবগঞ্জ, ও খিল খেতে থাকতো 10 নম্বরে। ওরা আমি কয়েকবেলা মারছি, কয়েকবেলা আমরা নাক মাক ফাটাই গেলাইছি। এই ছেলের সঙ্গে চায়নার কি সম্পর্ক ছিল? না, চায়না মানে ওই ছেলেটা মিস্ত্রিটা আর ওই হেল্পারটা, তাই হেল্পারের সাথে চায়না চলে গেছে। এই জন্য আপনার ওই রোড রাগটা আপনি হেল্পারের উপর তুলতেন। ওই হেল্পার যে মিস্ত্রি চাপাই নবাবগঞ্জ, ওরা নাম ছিল আরিফ। আরিফরে আমি মনে হয় আমার একটা টার্গেট ছিল যে আমি আরিফরে মেরে আলামু, আমার বউ মারমা, আমার ওই হাজবেন্ডও মেরে আলাম। কিন্তু হাজবেন্ডের আজ পর্যন্ত আমি ছবিটাও দেখি নেই।
ঠিক আচ্ছা, আছে ঠিক আছে। তো আপনার বাচ্চার বয়স কত? আপনার মেয়ের বয়স কত? আমার বড় মেয়েটার বয়স 7-8 বছর হবে, ও মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। আর ছোট মেয়ে? আর ছোট মেয়ে একটা মেয়ে হলো 2 বছর আর একটা হলো 1.5 বছর। তিনটা মেয়ে আপনার? তিনটা মেয়ে। তিনটা মেয়ে নিয়ে খুব চমৎকার একটা কথা আছে আমাদের ধর্মে, এটা না জানেন? আমিও ভালো আছি মানে না, আমার- তিনটা মেয়ে নিয়ে খুব চমৎকার একটা কথা আছে আমাদের ধর্মে, এটা জানেন? জি তিনটা মেয়ে যার, সে হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান। এবং তিনটা মেয়েকে যদি সুন্দরভাবে পেলে পুষে যদি ভালো পাত্রস্থ করতে পারে, সে বিনা হিসেবে জান্নাতে যাবে, যদি আপনি ধর্ম মানেন। হ্যাঁ, সৌভাগ্যবান 3 কন্যার পিতাকে আমাদের ধর্মের সবচেয়ে সৌভাগ্যবান বলা হয়েছে। সুতরাং আপনি আজকের এই অনুষ্ঠানে আসছেন, আপনার হয়তো জানা ছিল না, আপনি সবচাইতে ভালো বাবা হওয়ার চেষ্টা করেন, এটাই হচ্ছে আপনাকে বলা। আপনার গল্পটা শুনতে গিয়ে আমি চোখ বন্ধ করে কখনো কখনো খেয়ে হারিয়ে ফেলেছি বলার ধরনের জায়গাটাতে। বাট আপনি যে কষ্ট করে এখানে এসেছেন সেজন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। এবং আমরা বিশ্বাস করি, সবসময় যে কথাটা বলি দর্শক এবং শ্রোতা, যে প্রত্যেকটা মানুষই সম্ভাবনাময়, কোনো মানুষকে আসলে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আপনি যদি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন তাহলে এটা বিশ্বাস করতে হবে যে মানুষ সৃষ্টি হয়েছে মানেই হচ্ছে তিনি কোনো না কোনো উদ্দেশ্য সাধন করার জন্যে, ইবাদতের পাশাপাশি অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য সাধন করার জন্য, নিজের জীবনটাকে চমৎকার করবার জন্য, সুন্দরভাবে বাঁচার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং কোনো মানুষকে অবহেলা করার কোনো সুযোগ নেই। যিনি অপরাধ করছেন, যিনি ক্রাইম করছেন, যিনি ভুল করছেন, তার ভিতরেও চমৎকার একটা মানবিক সত্তা আছে। আমরা শুধুমাত্র অপরাধ, ভুল কিংবা ক্রাইম যাই বলি না কেন, সেটার বাঁধনে তাকে বেঁধে তার ভালো সম্ভাবনাটুকু যেন নষ্ট না করে দেয়। তার মানে এই না যে তার বিচার হবে না, তা কিন্তু নয়। হ্যাঁ, বিচার অবশ্যই হবে, কিন্তু মনে রাখতে হবে যে একটা মানুষ এমনভাবে শাস্তি দেওয়া উচিত নয়, এমনভাবে বিচার করা উচিত নয় যাতে করে তার পুরো জীবনটাই বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে থাকে কিংবা পুরো জীবনটাই শেষ হয়ে যায়। অনেক অনেক ধন্যবাদ মধু ভাই, ভালো থাকেন আপনি, এবং দর্শক এবং শ্রোতা যারা শুনলেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4.